করতে যাচ্ছিলাম আমরা, সেটা হলো যে পেজ বিল্ডার কি জিনিস মূলত। নর্মালি পেজ বিল্ডারটা হলো যে একটা ওয়েবসাইটকে যদি আপনি নিজের মতো করে স্ট্রাকচারাইজ করতে চান থ্রু ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তখন সেটা যিনি পেজ বিল্ডার খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্লাগইন আমাদের জন্য। এবং এখানে যদি আপনি একটু সার্চ করেন যে হোয়াট ইজ পেজ বিল্ডার, তারা এখানে একটা ইনফরমেশন তারা দিয়ে দিচ্ছে, যেটা হলো যে পেজ বিল্ডারটা কোনো একটা থিমের সাথে অ্যাটাচড হয়ে কাজ করে। তার মানে যদি কোনো থিম আপনি ব্যবহার না করেন, পেজ বিল্ডারের কোনো কাজ নাই। তার মানে পেজ বিল্ডার কাজ করার জন্য স্পেসিফিক কিছু থিম প্রয়োজন আছে। এখন স্পেসিফিক কিছু থিমের মধ্যে কি ডিসকাশন মূলত। পেজ বিল্ডার কিন্তু আমাদের সিএমএস জগতে একটা না, অনেকগুলো পেজ বিল্ডার আছে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় হলো, যারা থিম ডেভেলপার তারা স্পেসিফিক একটা পেজ বিল্ডারের উপর ডিপেন্ড করে তারা কি করে, পেজ বিল্ডার মেড করে কোনো একটা নির্দিষ্ট থিমের উপর ডিপেন্ড করে। এটা এভাবে বলতে পারেন, অথবা যারা থিম ডেভেলপার তারা ওইভাবে স্পেসিফিক একটা পেজ বিল্ডের উপর ডিপেন্ড করে তারা কি করে, থিম ডেভেলপ করে। তার মানে কি অন্য পেজ বিল্ডার বা এক পেজ বিল্ডার অন্য যে আলাদা বা আদার্স থিমে কি কাজ করানো যাবে না? কাজ করানো যাবে, বাট ওইটা ততটা এফেক্টিভলি কাজ করবে না। কারণ কি, যে এটাকে বানাই না এটা দিয়ে কাজ করার জন্য। ফর এক্সাম্পল, মার্কেটে সবচেয়ে বেশি যেটা পেজ বিল্ডার থার্ড পার্টিস, তার মধ্যে সর্বপ্রথম বিষয়টা হলো, সেটা হলো নাম্বার ওয়ান, সে হলো এলিমেন্টর, ঠিক আছে। এইগুলো একজন। আরেকজন আছে ডিভি, মানে এরা খুবই হাই, ঠিক আছে, এদের প্রচুর ইয়া থাকে আর কি, ভিজিটর আমাদের এলিমিয়া পেজ বিল্ডার। এখন কথা হলো এরা তাহলে কি সার্ভিস দিচ্ছে, বা আপনি যদি এমন একটা থিম নিয়ে কাজ করেন যেটা এলিমেন্টর দিয়ে সাপোর্টেড ডিভি দিয়ে কি করতে চাইলে পারবেন না? অবশ্যই করতে পারবেন, বাট ওই যে থিমটা সে আপনাকে সাজেস্ট করবে কি করার জন্য, পেজ বিল্ডার এলিমেন্টরটাকে চুজ করার জন্য, কারণ ওই থিমটাকে সে এলিমেন্টর দিয়েই করা হয়েছে। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হলো যে যে ওয়েবসাইট এলিমেন্টরের রেকমেন্ড করে, আমরা সেই রেকমেন্ডেড ওয়েবসাইটগুলোকে থিমগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করব। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এই যে নিউজ পোর্টালটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু এলিমেন্টর সাপোর্ট। এই যে এলিমেন্টর কিন্তু সে অটোমেটিক্যালি আমাকে সাজেশন দিয়ে সে আমার থেকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আমরা আজকের ক্লাসে যেটা শিখবো সেটা হলো এলিমেন্টর পেজ বিল্ডার শিখবো। এবং এলিমেন্টরটাই কেন, অ্যাকচুয়ালি ডিভিটা তো শিখতে পারতাম। এলিমেন্টরটা হলো একে তো আপনাকে 40% এলিমেন্টস আপনাকে ফ্রিতে দিচ্ছে, 40%ও বেশি হয়ে যায়, 30% এলিমেন্ট সে আপনাকে ফ্রিতে দেয়, বাকি 70%-এর অ্যাডভান্স কাজগুলো সে আপনাকে কী দিবে, পেইডলি দেয়। কিন্তু এলিমেন্টরের আবার কিছু কি আছে, চাইল্ড প্লাগইন আছে। চাইল্ড প্লাগইন মানে কি, এলিমেন্টরের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারে। তার মানে হলো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো এলিমেন্টরের রিসোর্স অনেক, যার দরুন আমরা যদি এলিমেন্টর দিয়ে কাজ করি তাহলে আমাদের এলিমেন্টরের অন্যান্য সাপোর্টিভ চাইল্ড প্লাগইনের মাধ্যমেও আমরা কি করতে পারবো, অনেক সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবো। এখন ধরেন ফর এক্সাম্পল আমার এখন এই ওয়েবসাইটটার দরকার নেই, দরকার আছে এই নিউজ পোর্টাল। এখন আমাকে যদি নিউজ পোর্টাল ওয়েবসাইটটাকে আনইনস্টল করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আনইনস্টল করতে গেলে আমি তখন এটাকে ডিলিট করতে হবে, প্রতিটা সেটআপ চেঞ্জ করতে হবে, সেটিং চেঞ্জ করতে হবে, সব মানে মোটটা কথা হলো এটাকে কাস্টমাইজ করতে গেলে আমার অনেক সময়ের একটা প্রয়োজন আছে। আপনি তাহলে একটা কাজ করতে পারেন যে সেটা হলো যে আমি তাহলে কি করব না, আমি তাহলে আর ওদের আন্ডারে থেকে আর কাজ করব না, বা ওদের মানে আমি আর এত মিলেট করব না। আমি সোজা বাংলা আমি কি করব, আমি এমন কোনো প্লাগইনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব যেসব প্লাগইনগুলো কি করে, এই যে ওয়েবসাইট বা ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা আছে তাকে রিসেট করে দেয়। এমনও কি প্লাগইন আছে, ডাব্লিউপি রিসেট। রাইট, ডাব্লিউপি রিসেট। ইয়াক, কি বানাইলাম এটা আমি। আচ্ছা, তাহলে আমাকে এখন কি করতে হবে, ডাব্লিউপি রিসেট নিয়ে কাজ করতে হবে। তো ডাব্লিউপি রিসেট কোথায় পাবো, প্লাগইনসে গেলে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। এরপর ডাব্লিউপি রিসেট নামে এখানে আমি একটা এই যে প্লাগইন সার্চ করব। এখন কথা হলো নাম্বার ওয়ান, আচ্ছা একটু ডাব্লিউপি রিসেটটা আগে ইনস্টল করেন। এই যে এটা হলো ইনস্টল ওয়েব ফ্যাক্টরি থেকে, যেটা 4 লাখ প্লাস অ্যাক্টিভেশন ইনস্টলেশন আছে, সবাই 5 স্টার রিভিউ এবং কম্প্যাটেবল আমার নতুন ভার্সনের ওয়েব ওয়ার্ডপ্রেসের সাথে। তাহলে সবগুলো ঠিকঠাক, আমি এখন এটাকে ইনস্টল নাও ইনস্টল অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট হয়ে গেল।
এখন সে বলতেছে ডাব্লিউপি রিসেট টুলটা মূলত এই যে টুলসের মধ্যে থাকে, এই যে ডিসমিস করে আমি এখান থেকে টুলসে গিয়ে ডাব্লিউপি রিসেট, সবগুলো ফাইল যে এখানে অ্যাক্টিভেট হয় প্লাগইনসে গেলে অ্যাক্টিভেট, বিষয়টা তেমন না, অনেকগুলো আছে টুলে সেটিংয়ে চলে যায়, টুলের মাধ্যমে আমি এখন ডাব্লিউপি রিসেটে চলে গেলাম। ডাব্লিউপি রিসেটে যাওয়ার পর এখানে এখন দেখবেন যে অনেক প্রিমিয়াম টুল আছে, যেমন এই যে এটা হলো কি সম্পূর্ণ প্রো টুল, তো আমার এটার কাজ নাই, আমার কাজ হলো যেটা ফ্রিতে দিবে, এই যে সাইট রিসেট ফ্রি, এটা হলো সম্পূর্ণরূপে ফ্রি সার্ভিস। এখন ডাব্লিউপি রিসেট পয়েন্ট করেন, সেটা হচ্ছে ডাব্লিউপি রিসেটের মাধ্যমে যদি আপনি একটা ওয়েবসাইট রিসেট করেন, আপনার আগের যত ডাটা ছিল সব ডাটা চলে যাবে। এখন কথা হলো যদি ফর এক্সাম্পল কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন, ভুলবশত ডাব্লিউপি রিসেটের মাধ্যমে রিসেট করে ফেলালেন, আপনার কিন্তু শেষ, ওর সব কন্টেন্ট মুছে যাবে, বিষয়টা কিন্তু অনেক গভীরতার বিষয়। এখন এটার কি করা যেতে পারে? নাম্বার ওয়ান, এটাকে আপনি আপনার যে ওয়েবসাইটটা অলরেডি যেটা আছে সেটাকে আপনি কি করে ফেলতে পারেন, আপনি সেটাকে আগে থেকেই সুইচ করে নিয়ে রাখতে পারেন, সেটাকে মাইগ্রেট করে রাখতে পারেন, যে আমি তাহলে এটাকে কী করে রাখলাম, মাইগ্রেট করে নিলাম। কীভাবে মাইগ্রেট করে? একটা ওয়েবসাইট যদি মাইগ্রেট করতে চান, ধরেন ফর এক্সাম্পল আপনি লোকাল হোস্টে একটা কাজ করছেন, তাই না? আমরা সবাই কী করি, লোকাল হোস্টে অভ্যস্ত, ওই যে জ্যাম্পে লোকাল হোস্টে কাজ করলেন, এখন সেটাকে লাইভ করতে হবে, এখন কিভাবে লাইভ করলেন? তো সেটার জন্য একটা কি আছে, টুল আছে, সেটাও একটা প্লাগইন, যাকে বলা হয় অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, ঠিক আছে? তাহলে এটা কীভাবে যাবেন, এই যে অ্যাড নিউতে যাবেন, এখানে লিখবেন ডাব্লিউপি MIGRATIO মাইগ্রেশন, অল ইন ওয়ান লিখলে আরও ভালো, এই যে, ঠিক আছে? এটাতে গেলে ইনস্টল নাওতে ক্লিক করেন, ইনস্টল হয়ে যাবে, এরপরে প্রসেস সহজ, অ্যাক্টিভেট করবেন। এখন সে আপনাকে বলবো আপনি কি ওয়ার্ডপ্রেস সাইটটাকে কি মাইগ্রেট কি করতে চাচ্ছেন, এক্সপোর্ট করবেন না ইম্পোর্ট করবেন? চলেন তাহলে দেখে আসি, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এই যে এখন কত মাইগ্রেট করার জন্য তাহলে আপনাকে কোথায় যেতে হবে, এই যে আমি করব কি এক্সপোর্ট করতে হবে, তাহলে আমি এক্সপোর্টে ক্লিক করলাম, এই যে এক্সপোর্ট টু, এখন কি ফাইল হিসাবে এক্সপোর্ট করতে হবে, কি কোনো ড্রপবক্স এগুলো করবেন বা কি করতে হবে? তো সবচেয়ে বেশি বেটার হয় যে আপনি ওয়ার্ডপ্রেসের যেটা আছে, তো অনেকগুলো আছে, কোনটা জানি ওয়ার্ডপ্রেসের, ধরেন ফাইল হিসাবেই করেন, এই যে, তার মানে এক্সপোর্ট মানে কি আপনি এটা কিন্তু একটা ব্যাকআপ রেখে দিচ্ছেন, এটা হলো ইজি পদ্ধতি। এখন এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা? সমস্যাটা হলো আপনি যে ইয়াটা কাজটা করতেছেন, এক্সপোর্টের যে কাজটা করতেছেন, এটা অনেক সময় কাজ না করতে পারে, 50% এসে আটকে যায়, যে ইয়া হয়ে যায়, প্রবলেম হয়, এটা হয় সেটা হয়। এই যে অলরেডি এক্সপোর্ট করে ফেলছে, আমি জাস্ট এখন ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, তো ওই একটা সময় নিয়ে আপনাকে এটা ডাউনলোড করে রাখতে হবে। ক্লোজ করে নিলাম, এটা ডাউনলোড হলেই আমার কি ফাইলটা ব্যাকআপ রেডি। এখন কথা হলো ব্যাকআপ তো হয়ে গেল, কোনো কারণে কি হয়, ইম্পোর্টে গেলেই সবচেয়ে বেশি সমস্যাটা হয়। ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে যাওয়ার পর আপনাকে এখন কী করতে হবে, ইম্পোর্ট ফাইলটা এখানে আনতে হবে না, এই যে ইম্পোর্ট ফর্ম এটা দিবেন, 50% 40%-এ গেলেই কী হয়ে যায়, স্টপ হয়ে যায়, আর আগায় না। এখন কথা হলো এইটার ঝামেলাটা একটু সলভ করতে হলে, যদি ঝামেলাটা ফেস করেন তাহলে এটা একটু কী করতে হবে, একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে, সলভ করতে পারলে তো ভালো, যদি সলভ না করতে পারেন সনাতন পদ্ধতি আরেকটা আছে, সনাতন পদ্ধতি আর কি, আমি আগে থেকেই বলে দিচ্ছি সেটা কীভাবে। আপনি আপনার সি প্যানেলে চলে যাবেন, সি প্যানেলে গিয়ে আপনার যে ইয়াটা আছে, সাবডোমেনটা আছে, সেই সাবডোমেনে চলে যাবেন, ফাইল ম্যানেজার, এই যে 2205 ছিল আমাদের, তাই না? এখন আপনাদের কাজ হলো এটাকে সম্পূর্ণ সিলেক্ট অল, কি করবেন, কম্প্রেস করে নেবেন, কোথায়, এখানে নাই, মাউসের রাইট বাটন ক্লিক, এই যে কম্প্রেস,
কম্প্রেস করে নিলে এটা কি হয়ে যাবে, এটাকে আপনারা সে আপনাকে একটা জিপ ফাইল আকারে কি করবে, কম্প্রেস করে দিবে। এটাও একটু সময় লাগে। এখন শুধুমাত্র সনাতন পদ্ধতি একটু কঠিন। সনাতন পদ্ধতি শুধুমাত্র যে আপনি একটা কম্প্রেস করুন বিষয়টা সেটা না, আপনাকে কি করতে হবে, ওই যে ডাটাবেজের যে পিএইচপি মাই অ্যাডমিন ছিল না, সেটাও কিন্তু আপনাকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। চলেন একটা ডাউনলোড হয়ে গেছে তাই না, ডাব্লিউপি অ্যাডমিনটাকে আমি কি করব, কপি পেস্ট করে নিয়ে যাব। চলেন এবার আমি চলে যাই হলো আমার মাই এসকিউএল ফাইলে, পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাই। এখন আপনার ডাটাবেসটা কি ছিল, ওই ডাটাবেসে চলে যেতে হবে। এই যে আমাদের ডাটাবেস কি ছিল, 2205 ছিল তাই না, 2205-এ ক্লিক করলাম। লোডিং হচ্ছে, এটাকে কি করব, এই যে এখান থেকে এক্সপোর্ট করে নেব। তার মানে সনাতন পদ্ধতি একটু কঠিন, বাট সনাতন পদ্ধতি হলো কি, যদি কোনো প্লাগইন কাজ না করে সনাতন পদ্ধতি আমাদের আখিরি ভরসা। জাস্ট খালি এখান থেকে গোতে যাবেন, এটাও ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা শেষ, আবার এখান থেকে জিপ ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড। এটা আবার কয়েমবির 105, ওই দেখছেন অনেকটা সেম টু সেম, ঠিক আছে। ডাউনলোড করার পর এখন যে সাবডোমেনটা আপনি ক্রিয়েট করবেন সেখানে আপনি এই ফাইলটা আপলোড করে দিবেন, সাবডোমেন বা ডোমেইনে আপলোড করে দিবেন। এটা তো আপলোড করবেন, পাশাপাশি এই যে এটা আছে না, এটাকে আবার কি করবেন, ডাটাবেজে গিয়ে ইম্পোর্ট করা শুরু করবেন। যেমন এই যে পিএসএম অ্যাডমিনে গেলেন, আপনি কি করলেন, একটা ডাটা ইম্পোর্ট করবেন, এই যে ইম্পোর্টে গিয়ে আপনার ফাইলটাকে ইম্পোর্ট করে দিবেন, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি কাজ করেন, আর আপনার তাহলে ওই যে ইউজার নেম পাসওয়ার্ড সব সেমই থাকবে, আর কিছু করতে হবে না। সাবডোমেইনেও যখন ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস নেম সেট করবেন, তখন কিন্তু ওইরকম ভাবে সেম টু সেম নামে কিন্তু কি করতে হবে, আপনাকে সেট করতে হবে, ঠিক আছে। সব সেম টু সেম, ওই যে আপডেট প্রসেস, খালি জাস্ট পার্থক্যটা হলো এরকম, আপনার আগের ফাইলগুলো আর থাকছে না, এই ফাইলগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এই হলো সনাতন পদ্ধতি। ট্রাই করে দেখবেন, সবাই একটু সনাতন পদ্ধতিটা ট্রায়াল দিয়ে দেখবেন। আপনারা তো হয়তো বা লোকাল সার্ভারে করছেন, লোকাল সার্ভারের এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করবেন কিভাবে, তাই না, এটাও করতে দেখতে পারেন। ওকে, তো ঠিক আছে, আমি আর এটা নিয়ে আগাচ্ছি না, ক্যান্সেল করে দিলাম, আমার ওটা কাজ হোক। এটা আবার কি আপডেট, এটার আপডেটটাই দেখাচ্ছে। এখন কথা হলো, এটা ছাড়াও ওয়ার্ডপ্রেসের এখানে একটা কি নেওয়া যায়, এই যে অ্যাপিয়ারেন্সের বা যখন কি করেন ডাব্লিউপি রিসেটে যান, তখন আপনাকে একটা স্ন্যাপশট দিতে বলে। এখন স্ন্যাপশট কি জিনিস, যে ডাব্লিউপি রিসেট স্ন্যাপশট, এই যেখানে দেখেন, এখানে যখন বলতেছে যে আপনি যখন কি করবেন, ডিলিট করবেন, তখন আপনি চাইলে একটা স্ন্যাপশট করতে পারেন। স্ন্যাপশট কি জিনিস, এখন আপনি লেখেন যে ডাব্লিউপি রিসেট স্ন্যাপশট, এটা কিন্তু কোনো ব্যাকআপ না, এটা হলো একটা হিস্টোরি প্যানেলের মতো, যে আপনি এই কাজ মানে ওই অনেক সময় না, মানে নোট শিটের মতো আর কি, যে আপনার এটা আপনি করছিলেন, এখন আপনি এটা কি করেন, দেখে দেখে শিটের মতো করে করেন, ঠিক আছে, অনেকটা এরকম আর কি। যে লগ ইন টু হোয়াট ইজ database snapshot provide any easy and fast way to save the stored WordPress before doing a major action such as activating, deactivating plugin or theme. এই যে snapshot, the previous snapshot can be restored compared to the current one with a single click. তারপর বলে দিচ্ছে যে ডাব্লিউপি রিসেটের মাধ্যমে আপনি স্ন্যাপশট নিলেও কি করতে পারবেন, সহজে করে ফেলতে পারবেন। ডাব্লিউপি রিসেটে সে আপনাকে এক্সট্রা কিছু ফিচার সে আপনাকে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখন যে বিষয়টা হলো, আমরা এখানে ওয়ার্ডপ্রেস সাইট মাইগ্রেশন জানতে পারলাম, যে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এখান থেকে এক্সপোর্ট করছি, ওইখান থেকে ইম্পোর্ট করে নিব, কাজ হয়ে যাবে এরকম। এরপরে যদি স্ন্যাপশট করি, এই স্ন্যাপশটের মাধ্যমে আমি আমার সাইটটাকে কি করতে পারবো, আমি আমার সাইটটাকে কমপ্লিটলি রিসেট করে আবার নতুন করে রিঅ্যাক্টিভেট করতে পারবো। এখন এখানে বলতেছে যখন আপনি একটা ওয়েবসাইট রিসেট করবেন, তখন আপনি কি নিউজ পোর্টাল থিমটাকে কারেক্ট থিমে রাখতে চাচ্ছেন, আমি বললাম যে না, কানেক্ট থিম রাখতে চাইবো না, তাহলে এটা আনটি ডাব্লিউপি রিসেট প্লাগইন, এই প্লাগইনটা কি অ্যাক্টিভেট থাকবে কি না, আমি বললাম যে না, থাকবে না, কোনো কিছুই থাকবে না।
জাস্ট খালি এখানে এখন রিসেট করুন, RESET রিসেট, রিসেট সাইট, আর ইউ শিওর? আমরা যে হ্যাঁ শিওর। এই যে এখন ওয়েবসাইট পুরোটা ক্লিন করে শেষ, ভ্যানিশ। এতক্ষণ এখানে যা দেখতে পাইছিলেন এখন আর কিছু নাই। একটা ওয়ার্ডপ্রেস সাইট নতুন ইনস্টল করলে যেমন আসে না, এই যে ওয়েলকাম ওয়ার্ডপ্রেস সেমন। কিছু আলোচনা করলাম। নাম্বার 1, সনাতন পদ্ধতিতে কিভাবে মাইগ্রেট করা যায়, অল ইন ওয়ান WP রিসেটের মাধ্যমে কিভাবে মাইগ্রেট করা যায়। এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন কিনা এবার একটু বলেন। সেই স্পিড আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো এই যে ফাইবারে কিন্তু মাইগ্রেশনের উপরেও কিন্তু অনেক ধরনের ইয়া আছে। ফাইবারে চলে গেলে দেখতে পাবেন যে মাইগ্রেশনের উপর অনেক গিগ আছে, যে সাইট মাইগ্রেশন করে। আর ওয়ার্ডপ্রেসটা অনেক, মানে আপনাদের নতুনদের জন্য ওয়ার্ডপ্রেসটা খুবই ফ্লেক্সিবল হবে। আপনারা যদি অ্যাজ এ বিগিনার হিসেবে মার্কেট প্লেসে ইন হইতে চান, ওয়ার্ডপ্রেস নিয়ে শুরু করতে পারেন। এই যে আই উইল মুভ, মাইগ্রেট, ট্রান্সফার ওয়ার্ডপ্রেস অর এনি আদার ওয়েবসাইট। দেখছেন এক একজন কাজও করতেছে। এই ভদ্রলোক এইটা দিয়ে 140টা কাজ করে ফেলছে, এই ভদ্রলোক 900 কাজ করে ফেলছে। আই উইল মুভ ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন 1 আওয়ার, ফাইবার চয়েস ট্যাগ ব্যাচ পাওয়া গেছে। তাহলে বুঝেন কাজ কিন্তু আছে, পর্যাপ্ত পরিমাণ কাজ আছে। আর মার্কেটে এগুলো তো অনেক আগের কাজ, তাই না? ধরেন ফর এক্সাম্পল এই ভদ্রলোক তো অনেক আগে থেকে কাজ করতেছে। এখন রিসেন্টলি বা কারেন্টলি এই এই টপিকের উপর কাজ আছে কি না সেটা জানতে চাইলে এই যে যাদের উপর বেশি কাজ আছে তাদের কি দেখবেন, কিউ দেখবেন, যে ভদ্রলোকের কিউ আছে কিনা। এই যে এখানে কয়টা কিউ আছে, 2টা অর্ডার আছে, 2টা অর্ডার। এই ভদ্রলোকে দেখি কয়টা কিউ আছে। কিউর মাধ্যমে আমি যাচাই করতে পারবেন যে হ্যাঁ কাজ তো আছে, এ তো কারেন্ট অর্ডার, এগুলো কারেন্ট অর্ডার। এগুলো একটা সমীকরণ বের করতে হবে। যেমন এই যে ভদ্রলোক 3টা অর্ডার পাচ্ছে, 3টা অর্ডার কিউতে আছে, তার মানে বুঝতে পারেন যে কি করতে পারতেছেন, এই অর্ডারগুলো এখানে অ্যাভেলেবল আছে। ওর লাস্ট অর্ডারটা সে কখন করছে, সাবমিট করছে, এটাও সে দেখাচ্ছে। এই যে লাস্ট ডেলিভারি সে 3 ঘন্টা আগে করছে, তার মানে কাজ কিন্তু আছে। আপনি মাইগ্রেশনের উপরে একটা কি দিতে পারেন, গিগ চাইলে দিতে পারেন। ওকে, এরপর এখন আপনার কাজ হলো যে কি করা, একটা থিম চুজ করা যেটা আমাদের এলিমেন্টর ফ্রেন্ডলি। তো এর মধ্যে অনেকগুলো থিম নিয়ে কাজ করা আছে। আইরি আছে, পরবর্তীতে আছে হলো অ্যাস্ট্রা আছে। তো আমি অ্যাজ এ বিগিনার ফ্রেন্ডলি হিসেবে অ্যাস্ট্রাটাকে সাজেস্ট করি। খুবই সহজ এবং খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন করে। যেমন এখন যদি নিউজ পোর্টালে গিয়ে একটু দেখে আসে যে কী করতেছে মূলত, বা আবার কী থিমটা আছে, ওই যে একটা পাখি উড়ি উড়ি করতেছে, এই থিমটাই সে রাখছে। বুঝতে পারছেন? তার মানে একেবারে নতুন ওয়ার্ডপ্রেস একটা সাইট। কোনো কিছুই নেই, একেবারে ব্ল্যাঙ্ক। আমি এখন এটা কি করে দিচ্ছি, এটাকে এখন ডিলিট, আমার এখন এটা লাগবে না। এখন আমার আর কোনো সাইট নেই, এখন আমি নতুন একটা সাইট নিয়ে আসবো থিম। যেমন এই যে এলিমেন্টরের ওয়েবসাইটগুলো ভালো, কিন্তু বেশিরভাগ ইয়াগুলো পেইড, সমস্যা। এই যে অ্যাস্ট্রা, ওশেন WP এটাও সুন্দর, এগুলো নিয়েও কাজ করতে পারেন। জেনারেট প্রেসটা ভালো আছে। স্যার আমার একটা কথা ছিল। জি, স্যার একটা থিমস থেকে আমরা যদি ডিজাইন করি, এখন যদি আমি চাই যে একটা মেনু বার মানে একটা আইকন মানে আমি আমার নিজের মতো কাস্টমাইজ করতে মানে এড করতে চাই, মানে এটাই বলি স্যার। আইকন নেওয়া যাবে, কিন্তু প্রবলেমটা হবে যে আইকনটা আপনার মাইন্ড ম্যাপিং অনুযায়ী নাও ডিজাইন করা যেতে পারে, কারণ ওয়ার্ডপ্রেসটা হলো লিমিটেড এডিশন। আপনি একবারে মন মতো করতে পারবেন না, একবারে মন থিমসের মতো মধ্যে ফ্লেক্সিবল স্যার, এইভাবে কাজ করতে পারবেন না। থিমসের মধ্যে যাগুলো আছে মানে সেটাই কাস্টমাইজ করতে পারবো হ্যাঁ, যেটা নিজে। আছে ওইটার উপরে কিছু ওই করতে পারবেন, যেমন আপনার বর্ডার চেঞ্জ করতে পারবেন, মানে ওইটার উপরে বেস করে করতে পারবেন, বাট নতুন আইডিয়া জেনারেশন করে কাজ করতে পারবেন না। আচ্ছা,
আমরা কাজ করব পেজ বিল্ডারের ইন্ট্রোডাকশনটা শেষ হলে আমরা একটা প্রজেক্ট করব পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করার চেষ্টা করব। ওকে, ধরেন আমি তাহলে অ্যাস্ট্রাটা নিয়ে নিলাম। অ্যাস্ট্রাতে এখানে আপনি থেকে এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন অ্যাস্ট্রা থিমটা কীভাবে ব্যবহার হচ্ছে, এবং অ্যাস্ট্রা থিম খুবই ইজি, খুবই ফ্রেন্ডলি, বিগিনার ফ্রেন্ডলি, সেই জন্য আমি অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করে নিচ্ছি। এটা কি ফ্রি স্যার? হ্যাঁ, এটা ফ্রি, মানে ফ্রি আছে, পেইড ভার্সনও আছে। আপনি ফ্রি, আমরা ফ্রিতেই কাজ করব। আর আমরা এখানে এই কোর্সে আমরা যা দেখবো সবগুলো ফ্রি দেখবো। স্যার আমি চেক করছিলাম অনেকগুলো পোর্টফোলিও ওয়েবসাইট আছে এখানে, অনেক ওইগুলো তো আমরা আমাদের জন্য একটা মানে করতে পারি, কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমরা নিউ, ওটাকে অ্যাজ এ ফ্রেশার হিসেবে রাখতে পারেন। রাখার পর আপনি এখন ডে বাই ডে কি করলেন, একটা সেকশন মেক করলেন। পেজ বিল্ডার তো আছেই, আপনি একটা সেকশন অ্যাড করলে সমস্যা তো নাই। এই যে দেখেন আমার ওয়েবসাইটে কি হয়ে গেছে, একবারে নতুনত্ব চলে আসছে, ঠিক আছে, একবারে নতুন, এখানে তেমন কিছু নাই। এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এইগুলো আমার দরকার নেই। এখন সে বলতেছে এই যে ইনস্টলিং অ্যাস্ট্রা ইনস্টল করছেন, খুব থ্যাংক ইউ, আপনার ধন্যবাদ, এটা সেটা জানাচ্ছে। স্টারের টেমপ্লেট ইউজ করবেন কিনা, আপনি চাইলে ইউজ করতে পারেন। গেট স্টার্ট দিবেন, স্টারের টেমপ্লেট ইনস্টল হয়ে যাবে। অনেক ধরনের স্টারের টেমপ্লেট আছে, বাট আজকে আমরা স্টারের টেমপ্লেট যাব না। আজকে আমরা চাচ্ছি যে নিজে কাগজে কলমে কোনো সাইট তৈরি করা যায় কিনা। তার জন্য আমাদের এখন কি করতে হবে, আমরা একটা ইন্ডেক্স পেজ ম্যাক করি। যেমন পেজে গেলাম, পেজে গিয়ে অল পেজ তো অলরেডি আছে, বা ধরেন আচ্ছা হোম পেজও তো নাই আমাদের, ধরেন এখানে একটা হোম পেজ তৈরি করি। অ্যাড পেজ নতুন, এগুলো লাগবে না, এগুলো ডিলিট ডিলিট ডিলিট, অতিরিক্ত কোনো ফাংশন ডিলিট। হাউ ডু উই ইমপ্লিমেন্ট HTML CSS and JS, কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। এখানে ইমপ্লিমেন্টেশনের বিষয়টাই নাই অ্যাকচুয়ালি স্যার। আপনি যদি বলেন যে স্যার একটা বিষয় আছে না যে এক বোতল পানিতে আপনাকে কি দিয়ে দিল, একটা ওই যে স্ট্র দিয়ে দিছে, আপনি বললেন যে তারপরও কি আমি স্ট্র ছাড়া কিভাবে খাইতে পারি। স্ট্র তো দিয়ে দিছে ভদ্রলোক আপনাকে, যে আপনি ইউজার ফ্রেন্ডলিটা। এখন আপনি যদি ওইখানে স্ট্রটা বাদ দিয়ে খাইতে চান তাহলে দেখতে কেমন, বিষয়টা অনেকটা এরকম আর কি। সে আপনাকে এখানে কোডিং কিছুই দিবে না, আপনার এখানে কিছুই করা লাগবে না, সব ভিজুয়ালি। এখন আপনি যদি চান যে কাস্টম, স্যার কোনো জি স্যার ওই যে আমরা হেডের ভিতরে যে লিংকগুলা করাইতাম, হ্যাঁ স্যার ওইটা কি কোনো প্লাগইন আছে যে লিংক করানো যাবে, যেমন জেএস এর জন্য স্ক্রিপ্ট আর সিএসএস এর জন্য কোনো লিংক করাইতে হলে হেডের ভিতরে? অ্যাকচুয়ালি এগুলোর জন্য আমাদের ম্যানেজমেন্টের কোনো প্লাগইনের প্রয়োজনীয়তা নাই। কারণ কি, এখানে তো আপনি কোনো কাগজে কলমে ডিজাইন করছেন না, তাই না। এখন আপনি যদি কোনো ধরেন আপনার একটা ফিচার দরকার, সেটার প্লাগইন অলরেডি আছে। যেমন আপনার একটা স্লাইডার দরকার, এখন স্লাইডারের জন্য স্লাইডার প্লাগইন আছে, অথবা পেজ বিল্ডারের মাধ্যমে অনেক ধরনের ফিচার তারা ইমপ্লিমেন্ট করে রেখেছে। তখন হয় কি জানেন, প্লাগইনটা ইনস্টল করার মাধ্যমেই তারা কি করে, ওই অটোমেটিক্যালি আপনার যদি জেএস কোনো ইমপ্লিমেন্ট করা লাগে, সিএসএস HTML ইমপ্লিমেন্ট করা লাগে, সেটা করে নেয়। তারপরে যদি আপনার দিলে না মানে, আপনি বলেন যে না ভাই আমি নিজের হাতে করব, সেটাও করা যাবে। সেটা হলো অ্যাপিয়ারেন্স থেকে যে ফাইল, থিম ফাইল এডিটর, এখান থেকে যাবেন। এখান থেকে সে আপনাকে একটু এই হেডস আপ এটা সেটা বলবে, এই যে হেডস আপ। আমি বললাম যে আই আন্ডারস্ট্যান্ড, আমি জানি তুমি কি বলতে চাচ্ছ। এখান থেকে এই যে এখানে আপনি চলে যাবেন হলো আপনার header.php, সার্চ ফ্রম সাইড বার সিঙ্গেল পোস্ট, রেডমি, এই যে ইনক্লুড অ্যাসেট, অ্যাড অন, লাইব্রেরি। এখান থেকে এখন বের করতে হবে যে আপনার ফাইল কোথায় আছে। যেমন এটা হলো কি স্টাইল শিটের ফাইল, ইন্ডেক্স পেজ কোথায় আছে এটা এখন বের করতে হবে। আর যেহেতু এগুলো সব PHP দিয়ে তৈরি করা, তাহলে PHP কোড যদি একটু না বুঝেন তাহলে কিন্তু ঝামেলা। এই যে ক্লাস এক্সট্রা মোবাইল হেডার, এটা কি না, চলেন ক্লিক করি। দেখেন এখানে কোনো কোড পরিচিত মনে হয় কিনা। না, এখানে নাই তেমন পরিচিত। ওকে, compatibility,
এখন বের করতে হবে স্যার, বুঝতে পেরেছেন? এখন বের করে আবার পিএইচপির কোডগুলো তো একটু অগোছালো হয়ে যায়, মানে আপনি চাইলে ইনক্লুডস করতে পারেন, তো সেজন্য এগুলো করতে হবে না। ওকে, দেন হোয়াই ডিড উই spend 2 months to learn HTML, CSS, jQuery on what in a WordPress course? I am just asking. না, এখানে মূলত বিষয়টা হলো দোনোটার সমন্বয় কোর্স, ঠিক আছে? এখানে যদি মডিউলটা আবার প্রবলেম হয় যে স্যার অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসই শিখতাম, না, এখানে হলো দোনোটার সমন্বয়, ওয়ার্ডপ্রেস ইন ওয়েব ডিজাইন এন্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই র কোডটা জানতে হবে। আর যত ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার বলেন, যত ডেভেলপার বলেন না কেন, তারা সকলেই এই জিনিসটা বলে যে আপনি ওয়ার্ডপ্রেস জানেন কিন্তু আপনি কি জানেন না, কোডিং জানেন না, আপনার জন্য ওয়ার্ডপ্রেস জার্নিটা একটু কি হবে, তুলনামূলক কষ্টসাধ্য হবে, ঠিক আছে? কারণ আজকে আমি ওয়ার্ডপ্রেস আসবো, ওয়ার্ডপ্রেসে আসার পর আমি এখন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, তখন দেখবেন যে আরে এগুলো তো আমরা পড়ছিলাম, লাইন হাইটের বিষয়টা আমরা পড়ছি, এটা সেটার বিষয়টা আমরা ছোটোখাটো বিষয়গুলো পড়ছি, এইগুলো ফ্যামিলিয়ারিটিস আসে। আর এখানে দুটো ক্যারিয়ার, দেখেন ওয়ার্ডপ্রেস একটা ক্যারিয়ার, র ডিজাইনের একটা ক্যারিয়ার, আলাদা আলাদা ক্যারিয়ার। তো এই জিনিসগুলো যদি আমরা আপনাদেরকে ফার্স্ট টাইমে বা বিগিন টাইমে যদি অ্যাটাচমেন্ট না দেই তাহলে কিন্তু সমস্যা। তখন বলবেন, তখন এটা হয়তো বা আপনাদের কাছে নতুন আসবে, তখন আপনারা হয়তো বা একটু বলবেন যে এই জিনিসটা যদি একটা কোর্সে ইনে কোর্স থাকতো ভালো হতো, সেজন্য দুটো কোর্সকে একসাথে আনা, ঠিক আছে? ওকে, এখান থেকে আমি খুঁজে পাচ্ছি না থিম হেডার, এই যে হেডার ডট পেজ, হ্যাঁ পাইছি, দেখি, এই যে ডক টাইপ এসটিএমএল, এখন মনে হয় কিছু পরিচিত লাগতেছে, তাই না? এই যে এসটিএমএল, জুম করা যায় কিনা, না জুম করা যায় না। এই যে এখান থেকে আপনি চাইলে এই যে লিঙ্ক রিলেশনশিপ করতে পারেন, আবার হেডার শেষ ফুটারে যাবেন, এই যে থিম ফুটার ডট পিএইচপি তে গেলে স্ক্রিপ্টের কাজগুলো করতে পারবেন। এই যে বডি এসটিএমএল পিএইচপি এখানে আছে, আপনি এখানে কি করলেন, একটা স্ক্রিপ্ট অতিরিক্ত অ্যাড করে দিলেন। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এটা এখন কিন্তু এটা আপনি জীবনে করবেনও না, অ্যাকচুয়ালি বিষয়টা হলো এখানে আপনি এই কাজগুলো করবেন না কখনো, যে আপনি চাচ্ছেন যে নিজের মতো একটা প্লাগইন কাস্টমাইজ করার জন্য, সেটা সে অলরেডি প্যাকেজ তৈরি করে রাখছে। আপনি এখন নিজে যদি আলাদা আলাদা করে করতে চান তখন আপনাকে কি করতে হবে, বিষয়টাকে অনেক ঝঞ্ঝালযুক্ত করতে হবে। চলেন তাহলে আমরা একটু থিম অবজার্ভ করে আসি, থিমে কি কি আছে না আছে। থিম অনেক সুন্দরভাবে অনেক কিছুই প্রেজেন্ট করা আছে, এই যে নিউজ পোর্টাল অনেক সুন্দরভাবে প্রেজেন্ট আছে। তখন আমার একটা দরকার ছিল পেজ তৈরি করা, আমি এখন আবার পেজে চলে যাই, অ্যাড নিউ পেজ। আরেকটা বিষয় হলো ওয়ার্ডপ্রেসটা হলো লিমিটেড এডিশন, ঠিক আছে? আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন কিন্তু সেটাও কি লিমিটেড, আপনি ওয়ার্ডপ্রেসের বাইরে চিন্তা ভাবনা করবেন কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এটাও আরেকটা বড়সড় প্রবলেম। স্যার এই ওয়ার্ডপ্রেস মানে একটা থিমস এর মাধ্যমে আমরা একটা ওয়েব ডিজাইন সম্পূর্ণটা কমপ্লিট করলাম। এখন তো স্যার এই ডোমেনের এই মেয়াদ আছে 1 বছর। এখন আমি যদি চাই স্যার এই ফাইলটা আমি চেক করে রাখতে, এটা কি সম্ভব? কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, আমি বুঝতে পারিনি, আরেকবার বলুন। স্যার যেমন আমি একটা ডোমেন হোস্টিং কিনলাম, এখন এই ডোমেন হোস্টিং এর আওতায় একটা থিমস কাস্টমাইজ করে আমরা একটা ফুল একটা ওয়েবসাইট তৈরি করলাম। এখন আমার তো এই ডোমেন হোস্টিং এর মেয়াদ আছে মাত্র 1 বছর। এখন আমি চাচ্ছি যে আমি যে এই কিটা ওয়েবসাইটটা তৈরি করছি এটার কোনো একটা ফাইল আমি মানে ব্যাকআপটা আমি আমার কম্পিউটারে সেভ করে রাখতাম, যেমন 1 বছর পরে আবার যাতে এটা যাতে আমি আবার মানে পুনরায় আনতে পারি। হ্যাঁ, তাহলে ওই যে মাইগ্রেট করে রাখবেন, ধরেন হ্যাঁ মাইগ্রেট, এই যে ক্লাসের শুরুতে দেখালাম না স্যার, ওই মাইগ্রেট করে নেবেন, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন আছে অথবা সনাতন পদ্ধতি আছে, ওই দুই পদ্ধতিতে মাইগ্রেট করে নিলে ওটা আপনার ব্যাকআপ থেকে গেল, এর পরবর্তীতে আপনি কি করে নেবেন, কাজ করবেন। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে ধরেন আপনার একটা ওয়েবসাইটের বয়স হলো, সময়সীমা হলো 1 বছর, 1 বছরের আজকে প্রথম দিন, আজকে আপনি ওয়েবসাইট কাস্টমাইজ করলেন, আজকে ব্যাকআপ রেখে দিলেন, কিন্তু আগামীকাল আপনি আরও কিছু কন্টেন্ট আপলোড করলেন, তাহলে ওই যে দেখেন ওই ব্যাকআপে কিন্তু এই কন্টেন্টগুলো নাই, তো সেজন্য চেষ্টা করুন যে সর্বশেষ আপডেটে কি রাখার জন্য, ওই সর্বশেষ প্রোডাক্টগুলোকে রাখার জন্য। ধরেন কালকে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, কালকে কি হয়ে যাবে, হোস্টিং কোম্পানি হোস্টিং নিয়ে যাবে আপনার, তাহলে আপনি কালকের কি করলেন, আপডেটটা নিজের কাছে ডাউনলোড করে রেখে দিলেন, মাইগ্রেট করে রেখে দিলেন, মাইগ্রেট করে রেখে দেওয়ার পর ওইটাকে আমি পরবর্তীতে ইমপ্লিমেন্ট করব। এই ক্লাসে মনে হয় আসি নাই আমি। প্রথম ক্লাসটা একটু দেখলে মনে হয় বুঝতে পেরেছেন, কোশ্চেন আনসারটা বুঝতে পেরেছেন সবাই। মূলত এইভাবে আপনি চাইলে কি করতে পারেন, ব্যাকআপ রাখতে পারেন,
মানে এটা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? পরে যদি স্যার আমি অন্য কোম্পানির কাছ থেকে ডোমেন হোস্টিংটা কিনি, তাহলে কি আমার এই ওয়েবসাইটটা কি এটার মধ্যে অ্যাড করতে? হ্যাঁ 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 করতে পারবেন, খুব সহজেই করতে পারবেন। এটা তো জানি না স্যার। এটাকে মাইগ্রেশন বলে। বিষয়টা হলো ডোমেইন হোস্টিং এর না, আসলে হলো ডাটাগুলো আপনি রেখে দিলেই হলো। রাইট। ডাটাগুলো কি? ডোমেইন হোস্টিং যেখান থেকেই রাখেন। আচ্ছা এই ক্ষেত্রে যে ভাই বললো যে ডোমেন হোস্টিং এর ক্ষেত্রে, তো আমার যে আগের হোস্টিং এ যে আমার যেই নামটা ছিল, তো সেই নামটা তো আর থাকতেছে না কেন মনে থাকতেছে হয়। না? নাম তো ডোমেনের সাথে কানেক্টেড। আপনার নাম যদি তো আমার থাকবে না domain ভাই, hosting কিন্তু একবার আপনার মানে আপনার যে সেটা না। ডেটাগুলো থাকবে সেই যে কোনো ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনি। নাম তো আপনার ফ্যাক্ট না জায়গা। না না, যেমন বলতেছেন না, অন্য নতুন কোনো ডোমেন হোস্টিং এ যদি আপলোড করতে চান সেই ক্ষেত্রে ডোমেন হ্যাঁ। চেঞ্জ করলে এখন হ্যাঁ আপলোড ডিফারেন্ট। করে পারমালিঙ্ক গুলো চেঞ্জ করে দিবেন, পারমালিঙ্ক যেগুলো থাকবে সেগুলো চেঞ্জ করে দিবেন, নতুনটা আপলোড করে। হ্যাঁ পারমালিঙ্ক চেঞ্জ হয়ে যাবে আর কি। ফর এক্সাম্পল ধরেন আপনার একটা 10টা পোস্ট আছে, এখন কত হলো পারমালিঙ্ক সে অটোমেটিক্যালি চেঞ্জ করে নেয়। পারমালিঙ্কটা কি হয়, ডোমেনের সাথে স্ল্যাশ দিয়েই তো হয়। এখন ডোমেন নেমটা তো সে আলাদা করে ধরে নিচ্ছে যে এই ডোমেনটা হলো এটা, তখন আপনাকে এখানে ইজি একটা প্রসেস আছে যে আপনার পারমালিঙ্কটা কি দিয়ে শুরু হবে ওইটাও আপনি সেট করে দেন। এটা সেট করা লাগেও না যদিও, আপনি এটা ডিফল্ট ভাবে হয়ে যায়। কারণ ধরেন ফর এক্সাম্পল একটা পোস্ট আজকে করলেন, পোস্টটা কি আপনার এই ডোমেন নেম চেঞ্জ হয়ে হবে না। ধরেন আমি এখানে একটা পোস্ট করলাম, আমি এখানে বললাম যে এটা আমার হোম পেজ, আমি এখন কি করলাম এইটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পর একটা জিনিস খেয়াল করুন তো, আমি এখন ভিউ পেজ করলাম, দেখেন আমার ডোমেনটা কি চেঞ্জ হয়েছে? ডোমেন কিন্তু চেঞ্জ হয় না, আমার জাস্ট একটা কি হয়েছে স্ল্যাশের পরে হোম অ্যাড হয়েছে। আমার তো আর কোনো সমস্যা নাই, তাহলে পারমালিঙ্ক আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। এই যে আমাদের একটা বিষয় স্যার, এই যে নট সিকিউর মানে এইটা কেন আসে এটা স্যার? হলো এসএসএল না থাকার কারণে। আমি তো এসএসএল কিনি না, এসএসএল এর জন্য অতিরিক্ত $5 পে করতে হয়, আমি সেটা কিনি নাই দেখে আমাকে এটা নট সিকিউর বলতেছে। আপনি স্যার এটা কিনবো কিভাবে স্যার? ওটা কিনতে হলে ওই আচ্ছা ডোমেন হোস্টিং ক্লাসটা একবার রিসিভ করে নিন, রিভিশন দিয়ে ওইখানে আলোচনা করেছি স্যার, বুঝলেন? আজকে ডিসকাশন করতে গেলে আজকে মেইন ক্লাসের টপিকটা আলোচনা করা হবে না। তারপরে শর্টকাটে বলে দিই, এসএসএল হলো সিকিউর সকেট লেয়ার, ঠিক আছে? এসএসএল জি। তো নরমালি এটা আমাদেরকে কি করতে হয়, আলাদা করে কিনে নিতে হয়। আগে নেমচিপ আমাদেরকে ফ্রিতে দিয়ে দিত 1 বছরের জন্য, কিন্তু আজ এখন আর দেয় না, সেটাকে এখন কিনে নিতে হয়। কিনে নিতে হলে আপনি নেমচিপে যাবেন, নেমচিপে গিয়ে যে কোনো একটা হোস্টিং এর একটা কিনবেন, হোস্টিং এর সাথে সে আপনি কি করবে, আপনি কি এটার এসএসএল নেবেন কিনা সেটা সে কল বলে দিবে। যেমন এই যে শেয়ার হোস্টিং নিলেন ফর এক্সাম্পল, ধরেন এই প্ল্যানটা নিলেন, গেট স্টার্ট। এই যে এখান থেকে আপনাকে ডোমেন নেম, আচ্ছা ডোমেন নেম ঠিক করতে হবে। আরে এর তো আরেক ঝামেলা, দেখাই দিতে পারতেছি না। তো এখান থেকে এসএসএল আলাদা করে কিনে নিতে হয়, ঠিক আছে? আপনি একটু ডোমেন নেমের হোস্টিংটা একটু দেখিয়েন, ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন স্যার, ঠিক আছে? জি জি। ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমি এখন কোয়েশ্চেন অফ, আজকে এখন একটু ক্লাস করাই। সবাই একটু হ্যাঁ মিট হয়ে মিউট করবেন। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে আমি তাহলে কি করলাম, আমি একটা পেজ তৈরি করলাম, যে পেজের নাম দিলাম হোম। এখন কথা হলো এই পেজের কিন্তু আমার এখন কি আছে, এখন আমি চাইলে এই পেজের মধ্যে কি দেখাবো কি দেখাবো না এই জিনিসগুলোরও আমি শেয়ার করে বলতে পারি। যেমন দেখেন হোম বারে কি আসছে, শুধুমাত্র হোম নামক একটা অপশনই আসছে, আর কিছু কি আসছে? আর তো তেমন কিছু দেখতেছি না, কারণ হলো আমি কিছু দেখানোর জন্য আমি তাকে কিছু দেইও নাই যে সে শো করাবা। তো এখানে কি কি আছে, সর্বপ্রথম দেখেন হোমটা যখন ক্লিক করছেন এখানে পেজের কিছু স্পেসিফিকেশন আছে, যেখানে সেখানে দেখাচ্ছে ভিজিবিলিটি কি হবে, অথর কে, বা এই এই ইয়াটা কে পাবলিশ করছে, এরপরে স্লাগটা কি হচ্ছে, এরপরে স্লাগ মানে কি ওই যে ইউআরএল, মানে পরবর্তী নামটা কি হবে, হোম হবে না কি হবে সেটা সে বলছে। এবং পেজের অন্যান্য বিষয়াদিগুলো কি হচ্ছে, পেজ অ্যাট্রিবিউশনটা কি হচ্ছে। পেজ অ্যাট্রিবিউশন মানে হলো কি, এটা কোনো অন্য কোনো পেজের অ্যাট্রিবিউট কিনা, তাই না? এই ওই পেজটা না আসলে এই পেজ রিডাইরেকশন পেজ কিনা সেই জিনিসটা সেখানে কল করছে। তো আমার তো এগুলো কোনো রিডাইরেকশন পেজ না, ঠিক আছে? তো এই হলো মূলত আমাদের পেজের কিছু ইনফরমেশন যেগুলো আমার দরকার। যখন আমি এই জিনিসগুলো দেখছি
তখন আমার এই বিষয়ে আর তেমন কোনো কিছু অ্যাভেলেবল নাই, দরকারও নাই। এখন কত হলো, এই পেজটাকে যদি আমি এখন নিজের মতো কাস্টমাইজ করতে চাই, তাহলে আমার একটা কি আছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কাস্টমাইজার আছে। চলে গেলাম কাস্টমাইজ। এখন কথা হলো ডিফল্ট কাস্টমাইজারে গেলে অ্যাকচুয়ালি যে আপনি মন মতো কিছু কাস্টমাইজ করতে পারবেন না, কারণ ডিফল্ট কাস্টমাইজার কি, ডিফল্ট, সে আপনাকে তেমন কোনো ফিচারই দিবে না যে কাস্টমাইজ করার জন্য। আপনি যদি চান যে আপনার এই ওয়েবসাইটটাকে আপনার মতো করে কাস্টমাইজ করার জন্য, সেটা করতে পারবেন। তাহলে এখন এটার কাজ কি, এটার মধ্যে কি তাহলে কোনো স্পেসিফিকেশন নাই বা এটার কোনো গুরুত্ব কি নাই? অবশ্যই আছে। এটার মধ্যে গুরুত্ব হলো, আমি যে ওয়েবসাইট কাস্টমাইজ করব, ওয়েবসাইটের মধ্যে কিন্তু লোগো থাকে, মেনু বার থাকে, ফুটার বারও থাকে। স্পেসিফিক আইডেন্টিটি মানে সাইট আইডেন্টিটির যেসব সেকশনগুলো আছে, লোগো মানে হেডার সেকশন, ফুটার সেকশন, এগুলো কিন্তু কোনো পেজ বিল্ডার, থার্ড পার্টি পেজ বিল্ডার কাস্টমাইজ করতে দেয় না, তারা পারমিশনই পায় না, করবে কিভাবে? তাহলে এখন ওই জিনিসগুলো কাস্টমাইজ করতে হলে আমাকে কি করতে হবে, এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এই যে সাইট আইডেন্টিটি যাবেন, এখান থেকে আপনি এই যে স্লাইড লোগো চেঞ্জ করতে পারবেন। এই যে একটা লোগো আপনি অ্যাড করতে পারবেন, আপনার এখন লোগো দরকার, এখানে যাবেন, লোগো থেকে গিয়ে লোগো অ্যাড করে দিবেন। এরকমভাবে আপনি চাইলে কি করতে পারেন, কাজ করতে পারবেন। মানে লোগোর কাজ, আইডেন্টিটির কাজ, সাইটের মধ্যে একটা ডিফল্ট কালার দিতে যাচ্ছেন, কি কালার দিবেন, এই জিনিসগুলো এখানে কাজ করতে পারবেন। কিন্তু অতিরিক্ত কোনো কাজ আপনার এখানে করা যাবে না। আরেকটা হলো অ্যাডিশনাল সিএসএস আপনি এখান থেকে করতে পারবেন, বাট অ্যাডিশনাল সিএসএসটা এখন তো দেখছেন, একটু পরে দেখেন। তাহলে আমি এখন কেটে গেলাম, কেটে গিয়ে আমি এখন কি করলাম, ঠিক আছে এটা এখানেই থাকুক, আমি এখন একটা কি নিব, পেজ বিল্ডার ইনস্টল করব, যেটাকে আমি বলতেছি এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর। ক্লিক করলাম, এই যে অলরেডি এলিমেন্টর আছে। কেন, কিভাবে আছে, কারণ হলো ওই যে আমরা যে ওই যে নিউজ পোর্টাল সাইট করেছিলাম না, সেগুলোর কিন্তু এই যে এখনও কিন্তু অলরেডি তার ইয়াগুলো রয়ে গেছে। তাহলে আমার এখন এগুলো তো লাগবে, এগুলো তো লাগবে না, তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিই। ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি রেসেট, ডাব্লিউপি ম্যাগাজিন, ডাব্লিউপি ব্লগ পোস্ট, মিস্ট্রি, লাইট স্পিড ক্যাচ, হ্যালো ডলি, এলিমেন্টর আছে থাকুক, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এন্টি স্প্যাম, লাগবে না কোনোটাই। ক্লিক করলাম, ক্লিক করে এগুলোকে ডিঅ্যাক্টিভেট তো অলরেডি আছে, ডিলিট। এগুলো এখন একটা একটা করে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এগুলো আমার দরকার না, আমি রাখবো কেন। এখন আমি কি করব, এটাকে এখন আপডেট করবো, এলিমেন্টর আপডেট, মানে ইনস্টল করতাম, এখন আপডেট করে দিচ্ছি আর কি। যখনই আমি এটাকে আপডেট করলাম, এখন যদি আমি একটু আমার এই পেজটাকে একটু রিলোড করি, এডিট পেজ যদি ক্লিক করি, দেখি এডিট পেজে গেলে কি হয়। এডিট পেজে আসছে, এডিট এলিমেন্টর কানেক্টিভিটি কোথায়, কি হলো, কোথায় গেল, তো কোনো ভুল করলাম, চলেন তার একটা নতুন পেজ তৈরি করি। এলিমেন্টের এডিট কেন আসে না, আরে অ্যাক্টিভিটি তো করি না, আরে বাঙালি কি রে। ওকে, এই যে এখন অ্যাক্টিভেট হয়েছে, কেটে দিলাম, আমার এখন এটা দরকার নাই। দেখি এই যে এলিমেন্টর অ্যাক্টিভেট হয়ে গেছে, আমি সেজন্য বলি কি রে কই গেল। এখন আমি আগে অল পেজ দেখি, এখন আমার টেস্টিং পেজ দরকার নাই, আমি এটাকে ট্রাশে ফেলাই দিই। এখন আমার দরকার হলো হোম পেজটাকে কাস্টমাইজ করবো, আবার এডিটে গেলাম, এডিট যাওয়ার পর এখন দেখি তো এডিট পেজে অতিরিক্ত কোনো ফিচার আসছে কি না এলিমেন্টর ইনস্টলের কারণে। এই যে দেখেন একটা অপশন বেড়ে গেছে, টেমপ্লেট নামক একটা সেকশন বেড়ে গেছে না, এই যে এটা কোত্থেকে আসতেছে, এটা কিন্তু এলিমেন্টের কারণে আসছে, এটা কিন্তু আগে ছিল না, এতক্ষণ ছিল না, এখন এটা অতিরিক্ত আসছে। তার মানে হলো এখন যদি আমি এটাকে কাস্টমাইজ করতে চাই,
যদি আমি এখন এলিমেন্টরে যাই তখন দেখবেন যে এটার কিছু অতিরিক্ত সার্ভিস আপনি দেখতে পাবেন। এই যে এডিট উইথ এলিমেন্টরে গেলাম, আর এই পেজের একটা ভিউ প্যানেল আলাদা করে রাখি। এই যে দেখেন নতুন একটা ফিচার চলে আসছে। এখানে যে বিষয়টা হলো সেটা হলো আমি কি বললাম, হেডার আর ফুটার কাস্টমাইজ করা যাবে না, এলিমেন্টরের ওই ক্ষমতা নাই। আপনাকে ভিতরে সেকশন এডিশন কাস্টমাইজেশন করতে পারেন, বাট অন্য মানে মেইন কাজগুলো করা যাবে না। এখন যদি দেখি এটার কি অবস্থা, এই যে একটা ওয়েবসাইট এরকম অবস্থায় আছে। এখন চলেন আমি এখন চাচ্ছি যে একটা সেকশন বানাবো। সেকশন, এখন সেকশন বানানোর জন্য কি দরকার, একটা রো দরকার, কলাম দরকার, তাই না? মানে আমাদের কোডিং প্রসেস যদি আমরা মাইন্ড ম্যাপ করি, এখন বিষয়টা হলো এটাকে এখন হয়ে গেছে ভিজুয়ালি, তারা এখন ভিজুয়ালি করবেন। সেটা কি, এই জাস্ট এখানে একটা প্লাস পয়েন্টে ক্লিক করেন, আপনার কোন সেকশন লাগবে। আপনার কি ওই যে রো কলাম 3টে সেকশন লাগবে, নাকি না একটা সিঙ্গেল সেকশন হলে চলবে? ধরুন আমার সিঙ্গেল সেকশন হলেই চলবে, সিলেক্ট করলেন, এই যে সিঙ্গেল সেকশন কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এইটা অ্যাড হওয়ার পাশাপাশি এখানে দেখেন লেআউট, স্টাইল, অ্যাডভান্স, অনেকগুলো অতিরিক্ত ফিচার আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে, আমরা এগুলোর কাস্টমাইজ একটু পরে করতেছি। আমার এখন দরকার কন্টেন্ট আনা। আমার এখানে কি দরকার, 3টা জিনিস দরকার, একটা হেডলাইন দরকার, একটা প্যারাগ্রাফ দরকার, একটা বাটন দরকার। সব এখানে পাবেন। কোথায়, এই যে এখানে ক্লিক করেন, এই যে হেডিং লাগবে, ড্রাগ করে ছেড়ে দেন, হেডলাইন চলে আসছে। আবার এখানে ক্লিক করলেন, প্যারাগ্রাফ লাগবে, ড্রাফট করে এটাকে ছেড়ে দেন। এটাকে এখন চাইলে আমি প্যারাগ্রাফ করতে পারবো। এই যে এটার কন্টেন্টের এই যে H2, এটাকে আমি প্যারাগ্রাফ। আর এটা কি লাগবে, বাটন। আবার এখানে ক্লিক করেন, এখন এই যে বাটন অলরেডি আছে, তারপর আপনি এখানে একটু সার্চ করেন যে BUTT, যদি চোখের সামনে না আসে তখন এই যে বাটন ক্লিক করলেন, এখন এই যে ড্রাগ করে ছেড়ে দেন, বাটন চলে আসছে। অ্যালাইনমেন্ট কি হবে, সেন্টার হবে, তাই না? এই যে এখানে আপনি ক্লিক করলেন, অ্যালাইনমেন্ট এখানেও না থাকলে আপনি প্রতিটা সেকশনের এই যে অ্যালাইনমেন্ট, সেন্টার, অ্যালাইনমেন্ট, সেন্টার, অ্যালাইনমেন্ট, এই যে সেন্টার। এরপর আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য পসিবল কিনা, অবশ্যই পসিবল। এই যে এখানে ক্লিক করবেন, এটা মানে হলো এডিট সেকশন, মানে আমি যে সেকশনটা নিয়েছি ওই সেকশনের এডিট সেকশন হলো এটা। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে আমি যদি এটার স্টাইল অথবা অ্যাডভান্সে যাই, এই যে দেখেন সে আমাকে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য বলতেছে। ব্যাকগ্রাউন্ড টাইপ কী নিব, আমি কোনো কালার নিব, নাকি না কোনো গ্রেডিয়েন্ট নিব, নাকি কোনো ভিডিও আমি প্রোভাইড করবো, নাকি কোনো স্লাইড শো আমি দেবো। স্লাইডার দিই না, এটা চাইলে আপনি দিতে পারেন। কোনো ভিডিও চলবে ব্যাকগ্রাউন্ডে, এটাও দিতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন। ক্লাসিকের মধ্যে কি আছে, কালার আছে, ইমেজ আছে, আমি একটা ইমেজ দেবো। তাহলে ইমেজের জন্য এখন ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় যাব, ধরুন যে কোনো একটা ইমেজ আমি ডাউনলোড প্যানেলে গিয়ে দেখি এখানে কোনো ইমেজ আছে কি না। তাই এই যে ধরেন স্ট্রিক্টের ইমেজটাই আমি দিলাম, ওপেন। ইনসার্ট করলাম, দেখেন তো ইমেজটা চলে আসছে, বাট ইমেজটা সেট হয়নি। ওই যে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, এগুলো করতে হবে না, এই যে সব আছে নিচে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা কি করতাম, সেন্টার সেন্টার দিতাম। অ্যাটাচমেন্ট কি দিতাম, ওই যে ফিক্স, ওই যে মানে ওই প্যারালাক্স ইফেক্ট করার জন্য। রিপিট করবে কি না, আমরা বলতাম নো রিপিট। সাইজ কি দিতাম, কভার দিতাম। এই যে দেখেন একটা ওয়েবসাইটের অটো সেট আপ হয়ে গেছে। একটু প্যাডিং দরকার উপরে নিচে, তাই না? এই যে আবার অ্যাডভান্সে চলে যান, অ্যাডভান্সে গিয়ে যে দেখেন মার্জিন আছে, প্যাডিং আছে। প্যাডিং যদি এখানে দেন যে আমি উপরে নিচে 180 রাখবো, কত, 180/180, তাহলে আমি এখানে দিলাম 180। কিন্তু প্রবলেম দেখেন, 180 একজনকে দিলে সবাই পেয়ে যাচ্ছে, তো একটা বড়সড় সমস্যা। তাহলে এটা কেন হচ্ছে, এর কারণ হলো এই যে এটা লিঙ্ক করা, যে একজনকে দিলে সবাই পাবে। তো সেজন্য আমি কি করবো, এটাকে লিঙ্কটাকে আগে ডিলিঙ্ক মানে ডিসকানেক্ট করে দিব। এখন আমি এখানে দিব 180, উপরে লাগবে 180, নিচে লাগবে এই যে লেখা আছে টপ রাইট বটম 180। একটা আপনি সেট করে ফেলছেন, আপডেট করে দেন, আপডেট করে রেজাল্ট দেখেন তো। এখন আপনি এটাকে রিলোড করেন, দেখেন তো একটা সেকশন তৈরি করে ফেলছেন না? বুঝতে পারতেছেন কি? এবার একটু বলেন এলিমেন্টারের কাজটা কি বুঝতে পারছেন? জি স্যার। এই জায়গাটায় যদি আপনি এখন চিন্তা করতেন যে ভাইয়া তাহলে কি ওই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্টটা দিয়ে কি করতে পারতাম না? না, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট দিয়ে আপনি নতুন করে রিজেনারেটেড সেকশন তৈরি করতে পারবেন না। তো এটা হলো আমাদের এলিমেন্টরের কাজ।
এখন কথা হলো এলিমেন্টর আমাকে কি দিচ্ছে, আমি বলছিলাম ক্লাসের শুরুতে এলিমেন্টর আমাকে 30% ইউজেবিলিটি দিচ্ছে, বাকি 70% কি পেড। তার মানে এখন আমার একটা কোয়েশ্চেন হলো 70% পেড, তার মানে আমি যদি একটা অ্যাট্রাকটিভ ডিজাইন করতে চাই তাহলে তো আমাদের দ্বারা হচ্ছে না। কি করা যায়, কি করা যায়? নো টেনশন, এলিমেন্টরে কি আছে, চাইল্ড প্লাগইন আছে। চাইল্ড প্লাগইন কি? ফর এক্সাম্পল ধরেন আপনি খুবই আপনার একটা কোম্পানি আছে তাই না, খুবই বড়সড় কোম্পানি আপনার। তো আমার মতো ছোট ছোট কোম্পানি চিন্তা ভাবনা করবে যে হাই রে, ওদের সাথে যদি আমার কিছু কানেক্টিভিটি থাকতো, আমি ওর নাম বেচলেও তো কিছু টাকা আর্ন করতে পারতাম। তখন আমি কি করলাম, আপনার সাথে একটা মানে আমার একটা সার্ভিস আপনার সাথে কানেক্টেড করে বা আপনাকে আমি অ্যাফিলিয়েশন করালাম। এই যে দেখেন আপনার সাথে আমার অ্যাফিলিয়েশন হইলো, এর মাধ্যমে কিন্তু আমার এখন কি হয়ে গেছে, আমি কিন্তু এখন নাম বেচতে পারতেছি, এই আমি কিন্তু ওই কোম্পানির সাথে কাজ করি, আমরা ওই কোম্পানির সাথে কানেক্টেড। মানুষ বিশ্বাসও করবে, প্লাস আপনার থেকে কি হবে, ফিচারও বাড়বে। এইরকম বিষয়টা হলো আমাদের প্লাগইনের ক্ষেত্রে। এলিমেন্টর এখন এত বড় একটা প্লাগইন, তো এলিমেন্টরের ফিচারগুলো বেশিরভাগই পেইড। এখন কথা হলো এলিমেন্টর যে পেইড কনসেপ্টগুলো আছে, ধরেন ফর এক্সাম্পল এলিমেন্টর এর মধ্যে এক্সাম্পল 250টা ফিচার আছে, মানে 250টা নতুন নতুন এরকম ফিচার আছে যেগুলোর মধ্যে আপনি কাজ করতে পারবেন। এখন 250টার মধ্যে 60টা বা 70টা আপনাকে দিছে ফ্রিতে, বাকিগুলো কি পেইড। এখন বিষয়টা হলো চাইল্ড থিম কি করে, ওই ধরেন 70-80টার ভিতরে আরও কিছু কি ধরেন 10টা ফিচার সে কি করলো একটা চাইল্ড থিমের মধ্যে দিয়ে দিলেন। এরকম 4-5টা দিলে আগে ছিল 70, 4-5টা থিম ইনস্টল করলেন, আরও 60-70টা পেয়ে গেলেন। 250টার মধ্যে অর্ধেক আপনার হাতে, এখন 140। এই জিনিসটাই আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করব। প্লাগইনে চলে যাব, অ্যাড নিউ এলিমেন্টর লিখে আবার একটু সার্চ করেন, লিখে সার্চ করলেন। এখন দেখেন এলিমেন্টর তো সবার আগেই চলে আসে, এই যে দেখেন অ্যাসেনশিয়াল অ্যাড-অনস, এলিমেন্টর হেডার এন্ড ফুটার বিল্ডার, এলিমেন্টস কিট এলিমেন্টর, প্রিমিয়াম অ্যাড-অনস ফর এলিমেন্টর, রয়্যাল এলিমেন্টর, স্টার্টার টেমপ্লেট এলিমেন্টর, হ্যাপি অ্যাড-অনস ফর এলিমেন্টর, আনলিমিটেড এলিমেন্টস ফর এলিমেন্টর, উল এন্টার এলিমেন্টর, এগুলো সব কি ওই যে এলিমেন্টরের চাইল্ড প্লাগইন। এখন চাইল্ড প্লাগইন এতগুলো আমরা ব্যবহার করব না, যেগুলো আমরা ধরেন একটু বেশি নামি দামি, যেগুলোর একটু ভালো, সেগুলো আমি ব্যবহার করব। যেমন এই যে হেডার ফুটার বিল্ডার, খুবই গুরুত্বপূর্ণ, 1 মিলিয়ন ইনস্টলেশন, 5 স্টার, ইনস্টল করে নিলাম, অ্যাক্টিভেটও করে নিলাম। এখন কথা হলো এখন আপনাকে আগে বুঝতে হবে যে এই যে এলিমেন্টর হেডার এন্ড ফুটারের মধ্যে অতিরিক্ত কি এমন ফিচার আছে যেটা এলিমেন্টরে ছিল না, সেটা জানার জন্য আমি এখন এই পেজটাকে রিলোড করতে হবে। ওকে, এখানে আপনি যদি একটু খেয়াল করেন এই যে প্রো ভার্সন আছে যেগুলো, সেগুলো কিন্তু তালা মারা, দ্যাট মিনস এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন না যতক্ষণ আপনি প্রো ভার্সন ইউজ করছেন। জেনারেল ভার্সন আপনি অ্যাক্সেস পাবেন এই যে এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার, এটা কিন্তু আগে ছিল না, এটা এখন নতুন জেনারেট হয়েছে, এবং এখান থেকে আপনি নতুন নতুন কি পাবেন, অনেক ফিচার পাবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই যে সাইট টাইটেলটা একটু নেওয়ার জন্য, দেখি তো সাইট টাইটেল কি এমন ফিচার দিচ্ছে আমাকে। সাইট টাইটেল নিলাম, সাইট টাইটেলে আইকন চাইলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, দেখি তো কি কি করা যায়। বিফোর টাইটেল টেক্সট, হ্যালো, আফটার টাইটেল টেক্সট, ওয়েলকাম। ওকে, আইকন চাইলে আইকন দিতে পারবেন, মানে হলো একটা হেডলাইন আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন। অ্যালাইনমেন্ট সেন্টার আপডেট করে একটু দেখি তো অ্যাকচুয়ালি এটা কি কাজ। এই যে, তো তেমন কোনো পরিবর্তন যদিও নাই, বাট এখানে আপনি কি করছে, সে আপনাকে নতুন কিছু ফিচার আপনাকে দিয়েছে। আচ্ছা, এই যে এটা ডিলিট করবেন কিভাবে, কোনো কন্টেন্ট আপনি ভুলবশত নিয়ে নিছেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই যে এখানে আরও কিছু বাটন চলে আসবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার সহজ পন্থা হইলো সনাতন পদ্ধতি, ওই যে আমরা কি করতাম, ওই যে ডিলিট বাটনে ক্লিক করেন, এটাও ডিলিট হয়ে যাবে। যেমন এই যে এখানে ক্লিক করলে ডিলিট, কোথায় ক্লিক করতে হবে, ওই যে আই বাটন, ওই যে পেন বাটন, এখানে ক্লিক করলে ডিলিট হবে না, পেন বাটনে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে। যেমন এই যে বাটনের কে আমি পেন বাটনে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম, ডিলিট।
কপিরাইট নিতে পারবেন, নেভিগেশন মেনু নিতে পারবেন, পেজ টাইটেল নিতে পারবেন, সাইট টাইটেল দিতে পারবেন, অনেক রকমের ইমপ্লিমেন্টেশন আপনি চাইলে করতে পারবেন। এখানে হবে না। সার্চ বার দিতে পারবেন, আপনার সার্চ বার দরকার, এই যে ঠিক আছে। এটার উইথ কত নেবেন সেটাও আপনি দিতে পারবেন, এই যে। তো মোটামুটি পর্যায়ে আমরা কি করতে পারি, এলিমেন্টের মাধ্যমে অনেক রকমের হেডার ফুটার কাস্টমাইজ করতে পারবো। চলেন এছাড়া আর কি কি আছে আরো কিছু নিয়ে আসি। প্লাগইন কই, এখন ধরেন একটা তো করছি, এলিমেন্টস কিট এলিমেন্টও করলাম। এবার যেগুলো যেগুলো দরকার সেগুলো করেই ফেলি, মানে ইনস্টল করে রাখি, একটা একটা করে অ্যাক্টিভেট করবো আর দেখবো যে কি কি আসতেছে। প্রিমিয়াম অ্যাডন যেগুলো রিভিউ ভালো, অ্যাক্টিভ ইনস্টলেশন বেশি, এটা 7 লক্ষ আছে, এটা 1 মিলিয়ন আছে, তাহলে এগুলো ইনস্টল করা যায়। পরবর্তীতে এটা 50,000, এটা এত বেশি না, এটা আবার 5 লাখ, এটা নেওয়া যায়। পরবর্তীতে এটা 1 মিলিয়ন, এটা নেওয়া যায়। পরবর্তীতে এটা আছে কত 2 লাখ, এটা নেওয়া যায়। পরবর্তীতে এটা আবার 1 লাখ, এটাও নেওয়া যায়। রিভিউ দেখবেন, ঠিক আছে। তো মোটামুটি ধরেন 6টা 7টা আমি অ্যাক্টিভেট করছি, এখন এগুলো আমার অ্যাক্টিভেট করতে হবে। একটা একটা করে অ্যাক্টিভেট করব আর দেখব মূলত কি পরিবর্তন আসতেছে আমার এলিমেন্টরে। এখানে এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা আছে। এখন ধরেন আমি একটাকে ইনস্টল করব, যেমন এই যে এলিমেন্টস কিট লাইট অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। এটাকে একটু রিলোড করে দিই। ওকে, আপনি এটাকে একটু মিনিমাইজ করে দেন যতগুলো ছিল। এই যে দেখেন এলিমেন্টস কিট থেকে নতুন অপশন বের হইছে, এগুলো কি আগে ছিল? আগে ছিল না। এলিমেন্টস কিট হেডার বুট, হেডার ফুটার, এলিমেন্টস কিট আছে, তার মানে দুটো অপশন বা দুটো ফিচার সে আপনাকে অতিরিক্ত করেছে, এবং প্রতিটা ফিচারে কি আছে মাল্টি মানে সাব ফিচার আছে আরো অনেকগুলো। ক্লায়েন্ট লোগো দিতে পারবেন, এফএকিউ করতে পারবেন, যেগুলো আপনি নরমালি ইয়াতে করতে পারতেন না। ধরুন আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেকশন করা লাগতো, এফএকিউ কিন্তু অন্য জায়গায় ছিল না, এলিমেন্টস কিটের মাধ্যমে আছে। তাহলে আপনি এখন একটা সুন্দর একটা ডিজাইন এলিমেন্টস কিটের মাধ্যমে করতে পারেন। যেমন ধরেন এখানে আমি এটা কি করলাম, আমি এখানে একটা সেকশন নিলাম এফএকিউ সেকশন নেওয়ার জন্য। আমি এখানে সার্চ করলাম এফএকিউ, ড্রাগ এন্ড ড্রপ, দেখেন আপডেট করলাম। এখন এটা চেক করি যে কি মূলত আসছে। এটা কিন্তু এলিমেন্টরে নাই, এই যে নর্মাল এফএকিউ, মানে এটা আবার ড্রপ ডাউন না, নর্মাল। সেটা আপনি পেয়ে গেছেন খুব সহজেই। তার মানে হলো আপনি এখন চাইলে এই জিনিসগুলোর মতো অতিরিক্ত ফিচার আপনি ইউজ করতে পারবেন। শুধুমাত্র এটা না, এখানে আরো যতগুলো আছে সবগুলো এরকম নতুন নতুন কি করবে, ফিচার অ্যাড করবে। তাহলে আমি এখন সবগুলোকে অ্যাক্টিভেট করে দিই। যদি মাল্টিপল হয় তাহলে এই যে এখান থেকে সিলেক্ট করে অ্যাক্টিভেট করে দিতে পারবেন। এখন সবগুলোকে একটা একটা করে ধরে সে অটোমেটিক করে নিবে, আমার আর এখানে পেন নিতে হবে না। এই যে যখনই সবগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, কিছু প্লাগইন আছে যেগুলো কি করে অটো সেটআপ চায়। বললাম যে ভাই আমার সেটআপ লাগবে না, আমি ড্যাশবোর্ডে চলে যাব ডাইরেক্ট, ওই যে স্কিপ সেটআপ এন্ড গো টু ড্যাশবোর্ড। এই যে অনেকগুলো কি আসবে অটো সেটআপের অপশন আসবে ড্যাশবোর্ডে। আপনি চাইলে এখান থেকে কি করে নিতে পারেন, আবার ড্যাশবোর্ডে গিয়ে এগুলোকে আর নাও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এখান থেকে এই যে অতিরিক্ত ফিচার চলে আসছে, আমি এগুলোকে ওয়েলকাম এন্ড দেন ওকে। আর এগুলো হলো তাদের ওই যে ফিচার, মানে এক্সট্রা সার্ভিস তারা দিচ্ছে, হ্যান তেন করবে তারা, এগুলো একটা নোট দিচ্ছে, এগুলোকে ক্রস করলে কেটে যাবে। এখন একটু খেয়াল করেন, আগে ছিল 4-5টা তাই না, এখন দেখি কয়টা আসবে। একটু রিলোড করেন, তার মানে এখন আপনার কি হয়ে যাবে, ফিচার ভরপুর। এখন আপনি একটা ওয়েবসাইটকে খুবই স্মুথলি কাজ করতে পারবেন, মানে স্মুথলি মানে অনেক ফাংশন আপনার হাতে, আপনি এখন যেটাকে ইচ্ছে সেটাকে নিয়ে একটু ড্রাগ করে কাজ করতে পারছেন, মানে আপনার এখন রিসোর্স বেশি। এলিমেন্টরে কাজ করার মূল উদ্দেশ্যটাই হলো এটা, ফ্রিতেও আমরা চাইল্ড থিম প্লাগইনকে ব্যবহার করে অনেক ফিচার ব্যবহার করতে পারি। কিন্তু ডিবি
সেটার কোনো ফ্রি নাই, অপশন নাই, সেটা পুরোটাই পেড। যেহেতু এখন প্লাগইনের বেশি হয়ে গেছে, এটা একটু সময় নেবে, লোডিং টাইমটা একটু বেশি হয়। তো একবার লোড হয়ে গেলে তো আমরা দ্বিতীয়বার লোড করবো না, খালি আপডেট করবো। সেজন্য লোডিং টাইমটাকে একটু সবাই একটু ধৈর্য ধরে কেউ নেবেন, অ্যাকসেপ্ট করে নেবে। আল্লাহ, এতদিন কাজ করার পর আমার একটা অপিনিয়ন, আর কি এটা আমার পার্সোনাল অপিনিয়ন, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করে তারা কখনোই একজন ডিজাইনারকে মানে স্যাটিসফ্যাকশন দিতে পারে না অ্যাকচুয়ালি। এটা আমার ওপিনিয়ন। আমি যতদিন কাজ করছি ওয়ার্ডপ্রেস নিয়ে, আমি কখনোই মানে স্যাটিসফ্যাকশন পাইনি। কারণ আমার কাছে মনে ছিল, আমার মাইন্ডে ছিল যে আমি এই ডিজাইনটা একটু ইউনিকলি অন্যভাবে করব। তো ওয়ার্ডপ্রেস তো লিমিটেড, তা আমি এই মজাটা কখনো পাইনি যেটা আমি র ডিজাইন করে পাই। আচ্ছা, এই যে চলে আসছে সব কিছু। এখন এটাকে একটু মিনিমাইজ করেন আর দেখেন কটা অতিরিক্ত ফাংশন অ্যাডিশন হয়েছে। আগে স্যার আপনি তো অ্যাডভান্স জানেন, তো লিমিটেড এর মধ্যে মজা কেমনে পাবেন? এটাও একটা কারণ হতে পারে। দেখেন এখানে আগে ছিল 8টা বা 10টা, এখন এখানে দেখেন প্রায় 14 থেকে 16টা অপশন বেড়ে গেছে, মানে সেকশন হয়ে গেছে, যেখানে সাব সেকশনও প্রতিটা সেকশনে মিনিমাম 30টা থেকে 40টা ফিচার আছে। তাহলে বুঝেন আপনার কাছে এখন রিসোর্সের আড্ডাখানা বলা যেতে পারে। এখন আপনি আপনার মন মতো অনেকটুকু এডিশন করে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। এখন চলেন আমরা এখন একটা প্রসেসে যাই, সেটা হলো যে আজকে একটা ওয়েবসাইট করব পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের। তার একটা পিএইচডি ফাইল দরকার আমার, একটা সহজ পিএইচডি নেই, একেবারে ইজি পিএইচডি, ইজি পিজি যেটা হয় আর কি। একবারে বেসিক থেকে ধরেন স্ট্রিক্টের পিকচার টিকচার আমার কাছে আছে, আমি তাহলে স্ট্রিক্টার নেই আর ফটোপিয়াতে ইনস্টল ওপেন করি। না তো স্যার, কেন এরকম কেন মনে হইলো? ফুল সব ফুল ফুল লেভেল আছে নাকি? আসলে তো একটু চেক করি তো। 1 টেরাবাইট, এটা অ্যাকচুয়ালি আমি করি নাই, এক একটা এক একজনের নামের উপর, আব্বুর নামে একটা, বড় ভাইয়ের নামে একটা, আমার নামে একটা। বেচারা নিউ ভলিউম ডি ড্রাইভ কিছু পায় নাই। ওটাও চেঞ্জ করে দেন। হ্যাঁ স্যার, নিউ ভলিউম ডি ওটার নাম চেঞ্জ করে দেন। স্যার তাহলে বিয়ে করি, বিয়ে করে বউয়ের নাম দিবেন। আচ্ছা, এখানে সর্বপ্রথম মেনু বার আছে। কংগ্রাচুলেশন। কার জন্য বইটা আছেন স্যার? এটার জন্য মনে হয় একটা ফাঁকা রাখছেন নাম। আচ্ছা, লোগো আছে তাই না? এখন কত হলো লোগো, মেনু বার, এগুলোকে আমরা কাস্টমাইজ করার জন্য কি করতে হবে? ওই যে কাস্টমাইজরে যেতে হবে। তো আমি চাচ্ছি আপাতত এলিমেন্টর দিয়ে যতটুকু সেকশনাইজ করা যায় ততগুলো করি আমরা। এই যেখানে অনেকগুলো সেকশনই আছে, সময় আছে, তো সমস্যা নেই, আমরা একটু 10-20 মিনিট অতিরিক্ত সময় দিই, আজকে দেখি ওয়েবসাইটটা কমপ্লিট ডিজাইন করতে পারি কিনা। সর্বপ্রথম কি আছে? এই যে এটা আছে। এখন কথা হলো যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি তখন মাথায় কিছু প্ল্যান থাকে। নাম্বার 1, যত রকমের কালার আছে সেগুলোর একটা রুট ফাইল তৈরি করে রাখি, তাই না? ওই যে ভার কালারগুলো নিয়ে রাখি, ফন্ট ফ্যামিলি নিয়ে রাখি। তখন আমাকে কি করতে হবে? এই জিনিসগুলো আগে আমার কাছে রাখতে হবে। স্ট্রিক্ট যেটা, সেটার ফন্ট ফ্যামিলিটা কি সেটা আগে দেখতে হবে। সেটা হলো ল্যাটো। তার আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটে আমি যতগুলো কি নিব, ফন্টস নিব, সবগুলো ল্যাটো হবে। এখন ডিফল্ট ভাবে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে কি অপশনে যাবেন, দেখেন নরমালি কিন্তু এরকম থাকে, আপনার এখান থেকে আপনি অন্যান্য যত ফিচার আছে সেগুলো ইমপ্লিমেন্ট পান,
আর এখান থেকে আপনার ডিফল্ট সেটআপ চেঞ্জ করতে পারবেন। এই যে সাইট সেটিংস, থিম বিল্ডার, ইউজার প্রেফারেন্স। সাইট সেটিংসই হলো আমাদের কাজ। সাইট সেটিংসে গেলে এই যে গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার, কি আপনি রাখতে যাচ্ছেন। তো গ্লোবাল ফন্ট নর্মালি ওরা কিছু অতিরিক্ত করে রাখে, বাট আপনি চাচ্ছেন যে অন্য কিছু রাখার জন্য, সেটার জন্য আমি এখান থেকে প্রাইমারি নিয়ে নিলাম। এই যে প্রাইমারি রোবোতো নিছে, আমি বলছি না ভাই আমি রোবোতো নিব না, আমি ল্যাটো নেব, LATO, ল্যাটো। এই যে ল্যাটো সিলেক্ট করলেন, ল্যাটো সিলেক্ট করার পর দেখেন প্রাইমারি যতগুলো কালার আছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে। ওয়েট কত থাকবে ডিফল্ট সেটাও বলে দিচ্ছেন, লাইন হাইট কত হবে, এগুলো সব আপনি স্পেসিফিক বলে দিয়ে আপডেট করে দিতে পারেন। এই যে আপডেট হয়ে গেছে। এরপর আবার ব্যাকে গেলাম, এবার নিলাম গ্লোবাল ফন্ট, নিলাম গ্লোবাল কালার। গ্লোবাল কালারের প্রাইমারি আছে, সেকেন্ডারি আছে, কি কালার আমার ওয়েবসাইটে আছে চলেন দেখে নিই। আমার ওয়েবসাইটের বেশিরভাগ কালারগুলো এই যে এরকম থাকে, তাই না? এই যে এটা থাকে, মানে এটাই হলো মেইন কালার। এই যে মূল কালার হলো এই ভদ্রলোক, কি রে, ও FN চিপ দিব, এই যে এটা, তাই না? তাহলে আমি এটাকে একটু কি করি, নিয়ে রাখি নিজের কাছে। এই যে এটা হলো আমার কালার, আমি এটাকে কপি করলাম, কপি করে প্রাইমারি কালারে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই যে প্রাইমারি কালারে আমি এই কালারটা দিয়ে আপডেট করে দিলাম। তার মানে এখন আমার যত রকমের লেখার যত কালার হবে সবগুলো এই কালার হবে, পরবর্তী আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমি চাইলে ফন্টসের কালারও চেঞ্জ করে দিতে পারি। গ্লোবাল ফন্টের প্রাইমারি যেটা আছে সেটার কালারটা কি হবে, কালার এখানে আছে, টাইপোগ্রাফি, ল্যাটো, সাইজ, ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল। আচ্ছা এটা নাই, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। মোট কথা হলো আপনি সব ধরনের কাস্টমাইজ আপনি এখানে করতে পারবেন। এখন যে বিষয়টা হলো সেটা হলো আমার তাহলে কাস্টম সিস্টেম শেষ। এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন ব্যাকে গিয়ে আমার এখন আবার রেগুলার সেটআপে চলে আসতে হবে, মানে আমার ওই যে ইয়ার রেগুলার সেটআপ। এখন আপনার সর্বপ্রথম এখানে কি আছে, আমি এখন এটাকে একটু কাছাকাছি নিয়ে আসি, ক্যান্সেল করে স্ট্রিকটা আমি একটু পরে কাজ করি। আমার এখন দরকার এই যে এখানে স্ট্রিক নামক একটা লেখা আসবে। তা আমি এখন হেডলাইনে গেলাম, হেডলাইনে ক্লিক করলাম, এখানে বড় লেখা আসছে, আমার এটা দরকার নাই, STRICT, স্ট্রিক্ট। এখন এটার ফন্ট সাইজ কত চেক করতে হবে, দেখেন চলে আসি ফন্ট সাইজে 120। কালার কি, কালার হলো সাদা কালার। চলেন তাহলে এটা চেঞ্জ করে আসি, ফন্ট সাইজ, ফন্ট হবে H1। স্টাইলে গেলে টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে পারবো। এই যে টেক্সট কালার কি হবে, টেক্সট কালার দিব কালো না সাদা, সাদা। টাইপোগ্রাফি ল্যাটো হয়ে গেছে, ফন্ট সাইজ 120। ঠিক আছে, এবার ফন্ট ওয়েট 700, আর একটু মোটা করলেন। আর কি আছে, আরও যা আছে সবগুলো আপনি ইমপ্লিমেন্ট করে আপনি এখন আপনার হেডলাইন এখানে ডান। এরপরে কি আছে, একটা ডিভাইডার আছে, তাই না? এটাকে আমরা কি বলি, ডিভাইডার বলি। ডিভাইডারও আপনি এখানে পেয়ে যাবেন ডিভাইডার নামে। এই যে এখানে আপনি লেখেন DIVIDER, ডিভাইডার। এই যে ডিভাইডার, ড্রাগ এন্ড ড্রপ করেন, এই যে এখানে ছেড়ে দেন। এখন কথা হলো ডিভাইডার আনতে গেলে ফন্ট অসামের আইকন কেন লাগে? আচ্ছা, ফন্ট অসামটাও আপডেট করে নেন। এলিমেন্টর এটা কেন করেন আমি এটাই বুঝি না। এই যে মানে ফন্ট অসাম 4 নিয়ে রাখে আর কি। ওকে, এটা বেসিক প্ল্যানে এই যে ডিভাইডারটা থাকে। একটু সময় দেন, ওই যে বললাম না একবার রিলোড নিলে একটু সময় লাগে সবগুলো ফাইল সেট হতে, মানে প্লাগইনের ফিচারগুলো সেট হতে একটু সময় নেয়। আল্লাহু আকবার। আজকে মাত্র 18 জন আসছি আমরা। ওকে, এই যে ডিভাইডার আছে, ড্রাগ এন্ড ড্রপ করে পোস্ট করে দেন, ছেড়ে দেন।
এই যে সে এখন ডিভাইডার হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো ডিভাইডারটা অনেক লম্বা, মানে উইথ 100%। এখন আপনার কি উইথ লাগবে না কি লাগবে, এটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। 18 না, আপনাকে বাদ দিলে 16 জন, আপনারই দুইটা আইডি। হ্যাঁ না, ওই 20 জন পর্যন্ত আমি হাইয়েস্ট ইয়ার দেখেছি আর কি, অ্যাটেন্ডেন্ট দেখেছি। চলে গেছে আবার। ওকে, এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এটাকে এখন ছোট করতে হবে। আগে এটাকে মাপ দিব যে এইটার সাইজ কত অ্যাকচুয়ালি। মাপ দেওয়ার জন্য এই যে মাপ কাঠি আছে, ড্রাগ এন্ড ড্রপ করে মাপ দিয়ে দেখলাম যে এটার সাইজ হলো 600। তো আমার এখন কথা হলো আমার এটাও লাগবে কত, 600। 600 করার যেখানে পার্সেন্ট আছে, পিক্সেল আছে, পিক্সেলটাকে সেট করে এখানে বলবেন যে আমার কত লাগবে 100 না, আমার উইথ লাগবে 600। যখনই আপনি উইথ দিচ্ছেন দেখেন 600 পিক্সেল একটা উইথ হয়ে গেছে। এখন এটাকে আপনাকে অ্যালাইনমেন্ট করতে হবে, যে অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে। এখন আপনার দরকার এটা কালার দেওয়ার জন্য স্টাইলে চলে গেলেন, কি কালার দিবেন। এই যে এখন কালার দেওয়ার জন্য আমার প্রাইমারি কালার দরকার, তো আমি এখান থেকে কি করতে পারি, এই যে কালার স্যাম্পলার, বা এখান থেকে ওই যে ক্রিয়েট নিউ গ্লোবাল কালার, না এই যে এখান থেকে কাস্টম কালার, এই যে প্রাইমারি কালার আমার ছিল, প্রাইমারি কালার দিয়ে দিলাম, প্রাইমারি কালার হয়ে গেল। ঠিক আছে, এই গ্লোবালে গেলে প্রাইমারি কালার দিতে পারবেন। ডিভাইডারও কাজ শেষ, কিন্তু কি রে আমার ইয়া কই, স্ট্রিক্টের কাজ কই। তখন আপডেট না করে আপনি রিলোড দিছেন, এর কারণে গেছে গিয়া। খেয়াল করা হয়নি। চলেন তাহলে আরেকবার করি, তেমন কিছু তো ছিল না। টাইপোগ্রাফিতে সাদা কালার, আর টাইপোগ্রাফিতে 120, আর এটা হলো কি 700। তাহলে আপডেট করে রাখি না, একটু পরপর তাহলে আপডেট করে নেবেন, এটা গুড প্র্যাকটিস আপডেট করে রাখা। আচ্ছা, উপরে নিচে গ্যাপ কত হবে সেটা কি মাপছি আমরা? অটো দেওয়া তো ঠিক না, চলেন 150 পিক্সেলের গ্যাপ আছে উপরের নিচে। আমরা কত নিছি গ্যাপ এটার? এই যে এটার এডিট সেকশনে ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, 180 নিছি। চলেন 150 বাই দিয়ে আসি। নিচেও কি 150 হবে? চলেন নিচে হইলো এই যে এখানে, তাই না? নব্বই, তাহলে এখানে 150 হবে না, এখানে হবে 90। ওকে, মোটামুটি স্ট্রিক্ট হলো, ডিভাইডার হলো, প্যারাগ্রাফ কি ছিল? চলেন মেপে আসি। প্যারাগ্রাফ এটা, ওকে, কপি করলাম, পেস্ট করলাম, স্টাইলে গেলাম, কালার দিলাম, টাইপোগ্রাফিতে গেলাম, ফন্ট ওয়েট 400 নিলাম। আর এটার মধ্যে কি আর কি আছে, টাইপ টুলে আবার গেলাম, ফন্টের সাইজ 20 পিক্সেল, অ্যালাইনমেন্ট সেন্টার। পরবর্তীতে এই ফন্টের কি আছে, কোনো অতিরিক্ত ওই যে লাইন হাইট এগুলো আছে কিনা সেটার জন্য এই যে এখানে ক্লিক করলাম, ট্র্যাকিং, লিডিং, বেসলাইন, প্যারাগ্রাফের তেমন কিছু নাই। ঠিক আছে, তারপর আপনি চাইলে কি করতে পারেন, এটা লাইন হাইট এগুলো মেনটেন করতে পারেন। ফন্ট সাইজ 20, এই যে, আর এই যে ফন্ট ওয়েট আছে, লাইন হাইটটা লেটার স্পেসিং হয়ে যাবে 2 বেশি, তাই না, 1 বা 1.2। ঠিক আছে, 20 পিক্সেল বেশি হয়ে যায়, 18 দিয়ে দিলাম। ঠিক আছে, আপডেট করলাম, ওয়েবসাইটে একটু ঘুরে আসি কি অবস্থা। হচ্ছে নাকি, কোনো সমস্যা নেই, আরেকটু বাকি আছে। আরেকটা বিষয় এখানে খেয়াল করছেন কিনা জানি না, স্ট্রিক্টের এখানে গ্যাপিংটা একটু বেশি মনে হচ্ছে, তাই না? আপনি চাইলে কমাইতে পারেন, আর আমাদের এখানে কিন্তু কিছু অতিরিক্ত গ্যাপ আছে, তা আমরা চাইলে কিন্তু সেটাও কমাইতে পারি। ঠিক আছে, তো এখানে প্রবলেমের ভয় পাওয়ার কিছু নাই। চলেন এবার বাটনের কাস্টমাইজটা করি। কল টু অ্যাকশন বাটনের কাস্টমাইজ কীভাবে করবেন? এই যে কল টু অ্যাকশনটা একেবারেই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। বাটনটা যে নিছি না, এই বাটনটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। সিলেক্ট করলাম, এই যে এই বাটনটা কি হবে মূলত, এখানে আগে দেখবেন যে তেমন কিছু আছে কি না, র্যাপার, লিঙ্ক, বাটন, তেমন অতিরিক্ত তেমন কিছু এখানে নাই। এখন চলে যাবো স্টাইলে। এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়েছে, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার,
আমি এখন বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার আর থাকবে না, সেটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে বা ট্রান্সপারেন্ট করে দিলেন। এই যে এখান থেকে ট্রান্সপারেন্ট আপনি চাইলে করে দিতে পারেন, ঠিক আছে। এই যে এখান থেকে ট্রান্সপারেন্ট, এটা একবারে 0 লেভেলে নিয়ে আসেন, এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এরপর যেটা করতে হবে সেটা হলো যে ট্রান্সপারেন্ট করছেন, ট্রান্সপারেন্ট করার পরে এখন বর্ডার নিতে হবে না, এই যে বর্ডার নান ছিল সলিড করে দিলেন, এই যে বর্ডার চলে আসছে। এখন বর্ডার কালার কি এটা হবে না, বর্ডার কালার হবে অন্য আরেকটা, এই যে প্রাইমারি কালার সেট হয়ে গেছে। প্রাইমারি কালার কি হবে কিনা চলেন তো, হ্যাঁ, কিন্তু এটা অনেক চিকন হবে, এটা বেশি মোটা হয়ে গেছে, তাহলে এই যে এখানে বর্ডার উইথ দিতে পারেন, 1 পিক্সেল দিয়ে দিলাম, চিকন হয়ে গেল। এখন এটা আবার হুবার করলে কি হবে, এই যে হুবার করলে কি হবে, হুবার করলে আমি বলতেছি ব্যাকগ্রাউন্ড টাইপের যে কালারটা ছিল সেটা ফিল হয়ে যাবে। দেখেন তো হচ্ছে, বর্ডারে ইমেজ মানে এটার উইথ হাইট মেনটেন করা যায় কিনা, এটার এই যে হাইট উইথও চাইলে আপনি মেনটেন করতে পারবেন। টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার। আর বাটনের এখান থেকে গেলে আপনি কি করতে পারেন, বাটনের সাইজ বড় সড়ো করতে পারবেন। আইকন স্পেসি অ্যালাইনমেন্ট, বাটনের ইয়া কই নাকি অ্যাডভান্সে আছে, যেখানে কতগুলো অতিরিক্ত বাটন আসছে, বাটন বড় করা যায়, অপশন আছে যে 3-4টা অপশন তারা দেয়, ডিফল্ট, এই যে সাইজ স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। মিডিয়ামটা মনে বেটার। আপডেট করি, ওয়েবসাইট গিয়ে দেখে আসি, দেখেন তো পারফেক্ট হয়েছে, অনেকটা প্রায় পারফেক্টই হয়েছে। এখন নিচে একটা কি থাকবে, আইকন থাকবে, তাই না? এই যে আইকনটা কোথায়, এই যে, তো এই আইকনটা নিয়ে আসি। আইকন আনা, জাস্ট খালি এখানে আইকন লিখে সার্চ করে আছে, এখানে স্ক্রল করে পাবেন, এই যে আইকন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন। এখন এখানে কি আইকন হবে সিলেক্ট করেন, যে ডাউন অ্যারো হবে, DOWN, এই যে ডাউন, ইনসার্ট। এখন এটার হাইট উইথ কত হবে এটাও মেনটেন করতে হবে, সমস্যা নাই। সেন্টার হয়েছে তো, স্টাইলে যান, কালার কি হবে, কালার হবে সাদা, বলে দেন। সাইজ কত হবে, 20 পিক্সেল, ছোট হয়ে গেছে। এরপরে রোটেট করবেন কিনা, যেটা কিন্তু রোটেটও করা যায়, বাট আমার রোটেশন দরকার নেই। এখন কথা হলো এটার একটু প্যাডিং লাগবে নাকি, উপরে প্যাডিং দেন, প্যাডিং টপ দিয়ে দিলাম কত, এখানে যতটুকু আছে ততটুকুই দিই। 174 আছে আর কি, অনেক বড় প্যাডিং আছে, 174, বেশি না দিই আমরা, 100ই দিই। এই যে, কিন্তু এখানে নিচের প্যাডিংটা বেশি হয়ে যাচ্ছে, মানে আপনার প্যাডিংটা নিজের মতো করে কি করে নেবেন, অবজার্ভ করে নেবেন যে এখানে এতটুকু প্যাডিং দিলে ভালো, এতটুকু প্যাডিং দিলে ঠিক আছে। চলেন তো, এই যে এই ওয়েবসাইটটা এখন কি আমরা আমাদের নিজের মতো করে দেখতে পাচ্ছি। স্যার নেটবারটা স্টিকি করে দেওয়া যায় না? নেটবারটা স্টিকি করা যাবে, ওটা কাস্টমাইজারে করতে হবে, এটা এলিমেন্টরে করা যাবে না, ঠিক আছে। চলেন এখন দ্বিতীয় সেকশন। দ্বিতীয় সেকশন তো হাতের ময়লা মনে হয়, তাই না? এই যে সিম্পল অ্যান্ড পিওর ডিজাইন, জাস্ট একটা সেকশন দিলেই হয়ে গেল। উপরে নিচে কিছু প্যাডিং নিব, প্যাডিং কত নিব, উপরে নিচে 80 পিক্সেলের প্যাডিং হবে, আর একটা হেডলাইন, একটা প্যারাগ্রাফ। ওয়াও, এটা তো আরও সহজ। চলেন এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে আমি একটা কি নিলাম, অলরেডি একটা সেকশন তো না আছে, যেখান থেকে ক্লিক করে একটা সেকশন নিয়ে নেবেন, অলরেডি নাও আছে সেজন্য আমি আর নিলাম না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এখানে আমি একটা হেডলাইন নিব আর একটা প্যারাগ্রাফ, এই যে হেডিং, ড্র্যাগ এন্ড ড্রপ, প্যারাগ্রাফটাও এখানে ডুপ্লিকেট, এটাকে চাইলে আমি এটাকে ডুপ্লিকেটও করতে পারি, যে ডুপ্লিকেট করে এখন এটাকে প্যারাগ্রাফ বানিয়ে দিলাম। আর এগুলো কি হবে, সেন্টার, 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 উপরে নিচে প্যাডিং লাগবে, তাহলে এই যে এই সেকশনটাকে ধরলাম আর কি, ধরে
এখানে গিয়ে সরি আবার যাই, ধরলাম অ্যাডভান্সে গিয়ে প্যাডিং উপরে নিচে 70, উপরে 70 নিচে 70। ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, স্টাইলে গেলেন, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কী দিলেন, একটা কালার দিয়ে দিলেন, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, কালারে গিয়ে ওই যে F1 যে দিয়েছিলাম না ছোটোবেলায়, সেটা দিয়ে দিই। এই যে এখন হেডিং কি হবে নিয়ে আসেন, হয়ে গেছে প্যারাগ্রাফ। কালার তো অবশ্যই চেঞ্জ করতে হবে, এখানে আবার লাইন হাইট দিতে হবে, তাই না? এই যে কালার, স্টাইলে গেলাম, টাইপোগ্রাফি টেক্সট কালার একটু গ্রে কালার, কি ছিল ফন্ট 999, তাই না? চলেন ওকে। এখন এটার টাইপোগ্রাফি কি হবে, একটু 400, আর যেহেতু প্যাডিং আছে তাই না, এই যে দেখেন এটা কিন্তু অনেকটা প্যাডিং আছে ডান পাশে, ডানে বামে, তাহলে এটার একটা প্যাডিং দিতে হবে। অ্যাডভান্সে গিয়ে প্যাডিং দিলাম, উপরে তো লাগবে না, ডানে বামে লাগবে, দিয়ে দিলাম ডানে 40, বামে 40। এই যে এখন এদের মাঝখানে গ্যাপিং দরকার, এই যে লাইন হাইট দরকার, তো লাইন হাইট দিয়ে দেন টাইপোগ্রাফিতে, এই নিচে করলে লাইন হাইট দিয়ে দিলাম 1.5% ও না, তাহলে তাহলে দিতে হবে অন্যভাবে 24। এই যে আবার এটাকে ব্ল্যাক কালার করতে হবে, স্টাইলে গেলাম, কালার দিয়ে দিলাম ব্ল্যাক, বা কী কালার ছিল সেটাও দেখে নেন, 2D3950। এই যে একটা ডিজাইন কত সুন্দরলি আপনি করে ফেলছেন। চলেন আরেকটা সেকশন করি। এখন কি সেকশন, এই যে সার্ভিস সেকশন। তাহলে এখন এই সেকশন করার জন্য আপনি চাইলে কী করতে পারেন, যে 3টা সেকশন নিতে পারেন, 3 সেকশন নিয়ে যেখানে এখন সার্ভিস সেকশন বানাবেন। এখন কথা হলো এই যে এত বড় একটা সেকশন আপনার ডিজাইন করা দরকার, তাই না? অলরেডি এরকম একটা কি আছে, আইকন বক্স বুটস্ট্র্যাপ ওয়ার্ডপ্রেসে দেওয়া আছে, সেটার নাম হলো আইকন বক্স, ICONBOX। এই যে আইকন বক্স, আইকন বক্স 3 ধরনের আছে, আপনার ট্রায়াল দিয়ে দেখবেন যে এক একটা এক এক ধরনের ডিজাইন। এই যে ডিজাইন অলরেডি ডান, আইকনটা চেঞ্জ করে দিবেন, হেডলাইন চেঞ্জ করে দিবেন, প্যারাগ্রাফ চেঞ্জ করে দিবেন, শেষ, কাজ ডান। কিন্তু একুরেসি হয় না, যেমন এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা আইকন। চলেন এটা সম্পূর্ণ ডিজাইন করি, একটু পুঙ্খানুপুঙ্খ ডিজাইন না করলে ভালো লাগে না, তাই না? তাহলে এটা ডিলিট করে দিই। এটাকে কিন্তু আমি ধরে ধরে কাস্টমাইজ করতে পারবো না, আলাদা কাস্টমাইজ করা যাবে না, তো সেজন্য আমি এখন এটাকে স্পেসিফিক ধরি, ডিলিট করে দিলাম। আমার একটা আইকন লাগবে, আইকন নিলাম, এই যে ছেড়ে দিলাম, আইকন চলে আসলো। এখন একটা হেডলাইন লাগবে, তাই না? এই যে হেডলাইন আর একটা প্যারাগ্রাফ, হেডিং প্যারাগ্রাফ, এটাকে ডুপ্লিকেট করলে তো প্যারাগ্রাফ হয়ে যাবে। এই যে এখন এগুলোকে সেন্টার করতে হবে, হেডিং H2 না H3 H4 দেই, সেন্টার করার জন্য যে অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে, সব কিছু হচ্ছে। এখন হেডলাইনটাকে একটু ঠিক করে নিই, হেডলাইনে কি ছিল, এই যে এই কালারটাই ছিল, তাই না? ওই যে উপরের কালারটাই, এটা অপটিমাইজ ফর অল ডিভাইস, স্টাইলে গেলাম, কালার থেকে কালারটা দিয়ে আসি, ওকে। প্যারাগ্রাফ, কপি পেস্ট, 15 পিক্সেল, কালার কি 999, স্টাইল 999, পরবর্তীতে টাইপোগ্রাফিতে গেলে লাইন হাইট 24
এরপরে 600 না 400। এখন প্রবলেমটা হলো কি, আইকনের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার নেওয়ার মতো অপশন নাই। মানে আইকনের ব্যাকগ্রাউন্ডটা আমি এখন নিব কিভাবে? একটা কাজ করা যেতে পারে যে এদেরকে একটা প্যাডিং দিলে প্যাডিং এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম নাকি। কিন্তু প্রবলেমটা হলো যখন আপনি আইকন নিছেন, আইকন কিন্তু আইকনের জোনটা কত বড়, এত বড়। এখন এখানে আইকনের ডিজাইন করতে গেলে আপনার জন্য একটু টাফ। এখানে কি করা যায়, এখানে এখন করা যায় নিনজা টেকনিক। নিনজা টেকনিক কি, এখানে আপনি এখন আইকন আর এখানে নেবেন না, এখানে এখন আরেকটা কি নেবেন, আরেকটা ইনার সেকশন নেবেন, রাইট। এই যে ইনার সেকশন, ড্রাগ এন্ড ড্রপ করে ইনার সেকশন ছেড়ে দেন। ইনার সেকশন আসে মাত্র 2টা, আপনি চাইলে কপি করে আরেকটা বাড়াইতে পারেন। যেমন এই যে খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করেন, ডুপ্লিকেট করেন, এখন 3টা হয়ে যাবে। এখন 3টার মধ্যে এই যে এখানে গিয়ে আপনি কি করতে পারেন, এখন আইকন নিয়ে আসতে পারেন। এই যে আইকন 3 মাঝখানে রাখেন। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করেন, একটু প্যাডিং দেন, দেখবেন যে এখন ইজ সেম টু সেম যেটা আপনি চাচ্ছেন এখানে ডিজাইনটা সেটা করতে পারবেন। চলেন আস্তে আস্তে করি। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাই না? এই আইকনটাকে ধরলাম, ধরে ইনার সেকশনে ইয়াতে গেলাম, সরি এই যে কাস্টমাইজে ক্লিক করলাম, স্টাইল অ্যাডভান্স চলে গেলাম, যেটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাকে। এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ দিব। যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট হবে, তাই না? এই যে দেখেন এখানে গ্রেডিয়েন্ট মানে 2 কালার না, তাহলে দোনো কালার আনতে হবে। প্রথম কালার হলো এই ভদ্রলোক, এই যে 48 BA ডাবল এফ নিয়ে আসলাম। কই কালার, সেকেন্ড কালার, ফার্স্ট কালার, এই যে প্রথম কালার হলো এটা, দিয়ে দিলাম। এই যে মিক্স আপ হচ্ছে, সেকেন্ড কালারও নিয়ে আসি। এলো আমার সেকেন্ড কালার, দিয়ে দিলাম সেকেন্ড কালার। এখন বোঝা যাচ্ছে না, কারণ কি আমার এটা মিক্সার হয়ে গেছে। তো আমাকে এখন কি করতে হবে, মিক্সার যেন না হয় লোকেশন ট্রেস করে দিতে হবে। তো কিভাবে দিব, যে আপনি বললেন যে তুমি দিবা 50%, তুমি দিবা 50%। ওই যে দেখেন এখন ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু অ্যাঙ্গেল ঘুরাইতে হবে। অ্যাঙ্গেলের 180 জায়গায় 90 ঘুরে দিলেন। এই যে এখন যদি একটু জুম করেন, জুম করলে এখন বুঝতে পারবেন না, কারণ এখনও কাজ শেষ হয় নাই। লেআউটে গিয়ে আমি এখন প্যাডিং দিলাম যে 10 পিক্সেল, ওকে। আর আইকনের কন্টেন্টটাকে কি করে দিলাম, ডলা করে দেই। আইকন কি এটা হবে না, আইকন হবে ফোন, তাহলে এখানে চলে আসতে হবে ফোন, CHON, ফোন। হ্যান্ডসেট, মোবাইল লিখে দেখেন। মোবাইল, এই তো মোবাইল, এই যে চলে আসছে। চলেন এটাকে একটু আপডেট করে একটু জুম করে দেখি। দেখেন তো কাজ হয়েছে। চলেন তারপরও কন্ট্রোল+ দিয়ে জুম করি। এই যে আমরা যেমনটা চাইছি তেমনটাই কিন্তু কি কাজ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে কাজটা হচ্ছে। তো একটা সেকশন হয়েছে, বাকি সেকশন কি কপি পেস্ট। জাস্ট এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে দেন, কপি পেস্ট হয়ে যাবে। এই যে 2টা, আরেকটা ডুপ্লিকেট করেন 3টা। তো ডুপ্লিকেট করেছেন ছোট হয়ে গেছে, কারণ হলো এইগুলো আছে, এগুলোকে ডিলিট করে দেন। এখন এগুলোর এখন কাজ নেই, ডিলিট। এই যে দেখেন এখন উপরে নিচে প্যাডিং দরকার, প্যাডিং দিয়ে দেন 70 পিক্সেল করে। এই সেকশনকে আমি ধরলাম, এই যে এই সেকশনকে, বড় সেকশনকে, প্যারেন্ট সেকশনকে ধরলাম 70 পিক্সেল। আমার এই সেকশনের কাজ শেষ। এরপর কি আছে, এই যে
পোর্টফোলিও সেকশন নাকি, পোর্টফোলিও সেকশনও নিজের মতো করে চাইলে আপনি করতে পারবেন। চলেন পোর্টফোলিও সেকশনে সবার আগে কী থাকে, এই যে শোকেস ইউর ওয়ার্ক লাইক এ প্রো। তাহলে এটার জন্য আপনি কী করতে পারেন, আরেকটা হেডলাইন নেন, আরেকটা সেকশন নেন, ওই হেডিং ফরম্যাট এগুলো তো লাগবে নাকি। আপনি চাইলে এই যে এগুলোকে ডুপ্লিকেট করতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করলেন, যেহেতু এটা আমি এখানেই সেম কাজই করতে হবে, আমি ডুপ্লিকেট করে আমি এটাকে ড্রাগ করে নিয়ে আসতে পারি। এই যে ড্রাগ করলেন, ড্রাগ করে নিচে নিয়ে আসেন, এই যে ছেড়ে দিলেন, এই যে ওইটা চলে আসছে। সেম টু সেম প্যারাগ্রাফ, ডুপ্লিকেট, ড্রাগ করে স্ক্রল করেন, ছেড়ে দেন। এখন কোডিং কমে যাবে, যে শোকেস ইওর ওয়ার্ক লাইক এ প্রো, এটাকে কপি করলাম, কপি করে দিয়ে দেন। এখন বলেন কত সুন্দর কপি পেস্টিং সিস্টেম। কপি করলাম, কপি করে এই যে এত বড় কাজ প্যারাগ্রাফ দিয়ে দিয়ে দিলাম। এখন এখানে বিষয়টা হলো আরেকটা, সেটা হলো যে এখানে যে একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় গ্যালারি, ফিল্টারিং গ্যালারি। বা আপনি যদি চান যে একটা গ্যালারি আপনার দরকার, আপনি এলিমেন্টরকে বলেন ভাই আমার একটা গ্যালারি লাগবে, তুমি যদি দিতা খুব উপকার হইতো। লেখেন GALLERY। এই ভদ্রলোক আপনাকে দেখেন 15 থেকে 15-20টা না, মানে মোটামুটি 12-14টা গ্যালারি আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো এখান থেকে সবগুলো গ্যালারি ট্রায়াল দিবেন। আমাদের যেটা সিমিলার সেটা হলো এই যে ফিল্টারেবল গ্যালারি, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন। এই যে দেখেন এই হলো তিনটে করে গ্যালারি আসছে, মাউস হুভার করলে এই যে এগুলো আসতেছে, ঠিক আছে। এখন আমাকে ইমেজগুলো আপলোড করতে হবে, চলুন ইমেজ আপলোড করি কিভাবে। ইমেজ আপলোডের জন্য এই যে সে আপনাকে একটা একটা করে সেকশন ধরে ফিল্টারেবল কন্ট্রোল, এখানে ফিল্টারেবল কন্ট্রোলগুলো থাকবে কিনা। আমি বলছি ভাই লাগবে না, তোমার এই ফিল্টারেবল কন্ট্রোল আমার দরকার নাই। এই যে তার মানে এখন শুধুমাত্র কি আসছে, শুধুমাত্র গ্যালারিগুলো। এরপর কি আছে, গ্যালারি আইটেমের মধ্যে কি কি ইমপ্লিমেন্ট করবেন, এই যে গ্যালারি আইটেম নেম দিবেন, ওইটার মধ্যে কি প্যারাগ্রাফ দিবেন, ইমেজ দিবেন, সব ইমপ্লিমেন্টেশন করা যায়। তা আমি এখন গ্যালারি একটা কি দেই, একটা ইমেজ দেই, আপলোড, যদিও ডাউনলোডে মনে হয় আছে, এই যে ইনসার্ট করে দিলাম, ইনসার্ট হয়ে গেল, সেটা সময় নিচ্ছে হোক। এই যে এখন এখানে প্রবলেমটা হলো যে এখানে দেখেন গ্যালারি নেম, আইটেম নেম, এগুলো কি আমার দরকার আছে হুবার করলে, শুধুমাত্র এখানে কি দেখাচ্ছে, এখানে বলতেছে যে শুধুমাত্র দুটো কি হইলেই চলবে, এই যে প্লাস আর লিঙ্ক আইকন থাকলেই চলবে। কিন্তু এখানে প্লাস আইকন, লিঙ্ক আইকনের সাথে আরো কত কিছু দিচ্ছে, আমার এগুলো দরকার না, আমি এগুলো জাস্ট কেটে দিই। দেখেন এখানে এগুলো চলে যাবে, পরে উপরে গিয়ে গ্যালারি আইটেম নেমও আমার দরকার নাই, কেটে দিলাম, শেষ। এখন জাস্ট আইকনগুলো আছে, এগুলো কি সেন্টার নেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। এখন এগুলোকে সেন্টার নেবেন কিভাবে, চলেন আগে এতটুকু আপডেট করি। এখন চলেন কিছু কোড করি, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে কোড। এই যে ফর এক্সাম্পল ধরেন আমি এখন ইনস্পেক্টে গেলাম, ইনস্পেক্টে গিয়ে আমি এই সেকশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা সিলেকশনে আসলো, এই যে এটা আমি বললাম যে তোমাকে যখন হুবার করব তখন কিছু একটা হয়, এই যে যখন আমি এই ভদ্রলোককে হুবার করতেছি তখন তোমার এই আইকনগুলো আসতেছে, তাহলে কই আসতেছে, এখন আইকনগুলোকে ধরি, এই যে এই হলো আইকন সেকশন নাকি, গ্যালারি আইটেম বাটনস। এখন যদি আমি গ্যালারি আইটেম বাটনসটাকে যদি আমি একটা জিনিস বলি, সেটা হলো যে সরি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টার আসছে দেখেন তো, আমার এখানে কি সেন্টার ছিল না, এরাও সেন্টার, এরাও সেন্টার, তাহলে কি আমি কোডিং এর মাধ্যমে এই জিনিসটা সলভ করলাম না।
আমি এখন কি করবো জানেন, এই ক্লাস নেমটা কল করব, কল করে কোথায় যাব, আমি এখন চলে যাব আমার কাস্টমাইজারে। কোথায়, আমার যে পেজ কাস্টমাইজার ছিল, আমি আগে অল পেজে যাই, অল পেজে গিয়ে এই যে এটা হলো আমার মেইন পেজ, আমি ওখানে কি এডিটে যাব, এডিটেও যেতে পারেন বা ভিউতেও যেতে পারেন, ভিউ থেকে নেওয়াটা উচিত ছিল। এডিট উইথ, ওকে, না এখান থেকে না গিয়ে ভিউতে যাই, এই যে ভিউ হইছে, এখন এটাকে কাস্টমাইজে যাব। এখন আমার কি লাগবে, একটা স্পেস লাগবে যেখানে আমি অ্যাডিশনাল সিএসএস কি করতে পারি, অ্যাড করতে পারি। কারণ আমার তো এখানে তো আমি সলিউশন তো পাচ্ছি, আমাকে এখন জাস্ট এই কোডগুলো কোথায় ইমপ্লিমেন্ট করব সেটা আমার জানা লাগবে। তো কাস্টমাইজারে এইরকম একটা অপশন আছে যেটাকে আমরা অ্যাডিশনাল সিএসএস, এই যে সবার নিচে, এখন আমি সবার নিচে গেলাম, এখানে আমি ক্লিক করলাম, এখানে আমি কি করলাম, আমার কিছু কোড আমি লেখা শুরু করলাম। এখন এই কোড লেখার দ্বারা এখানে কি পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে এখানে বললাম সেকেন্ড ব্র্যাকেট ডিসপ্লে ফ্লেক্স জাস্ট ফর কন্টেন্ট সেন্টার, দেখেন তো সেন্টার হয়ে গেছে। এখন আমি কি আইকনগুলোকে মানে বর্ডার রেডিয়েশন থেকে চেঞ্জ করতে পারবো না? অবশ্যই পারবো, চলেন করি একটা একটা করে। আইকন ধরলাম, এখন দেখি আইকনের ডিজাইন কোন ভদ্রলোক দিছে, এই যে উইথ দিছে, বর্ডার রেডিয়াসটাই যদি আমি কেটে দেই তাহলে গোল থেকে যায় নাই, এই যে বর্ডার রেডিয়াস 2 জনকে দিছে সে। দেখেন তো যখন আপনি রেডিয়েশন কেটে দিচ্ছেন সাথে সাথে কি হয়ে যাচ্ছে, রেডিয়েশনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না? তাহলে এখন কি করলাম, আমি এখন ধরেন এই জনকে দিলাম, এই যেটাকে, এটাকে আমি ধরলাম, ধরে আমি আবার কাস্টমাইজে গেলাম, এখানে সেকেন্ড জনকে বললাম, ও এখানে ভুল হয়েছে, বর্ডার রেডিয়াস নান বা 0, এখনো গোল যায় নাই, কেন যায় নাই, কারণ এটা আমরা ইম্পর্টেন্ট দিই না। এখন এখানে যদি আমি ইম্পর্টেন্ট দিই, গেছে, চলে গেছে, কালার সমস্যা ছিল তাই না? চলেন এবার কালারটাও নিয়ে আসি, কালারটা কি ছিল, কালার ট্রান্সপারেন্ট বর্ডার হবে, চলেন তাইলে বিজি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, কি ইম্পর্টেন্ট দিতে হবে নাকি, এই যে আসছে নাই, এবার আবার দিলাম বর্ডার 1px সলিড সাদা হইছে। এখন বর্ডার রেডিয়েশন কি একবারে চতুর্ভুজ হবে না, একটু হবে 5 পিক্সেল। দেখেন তো অনেকটা মিলে গেছে না, এটার সাথে মিলতেছে কিনা, এটার সাথে কিন্তু মিলে গেছে। এখন দরকার আমার ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ, মানে এই যে হুবার করলে যে আসতেছে, এই হুবার কাস্টমাইজ, যে হুবারের মধ্যে কি অ্যাকচুয়ালি দেওয়া আছে, তাহলে আমাকে এখন ধরতে হবে যে হুবারের মধ্যে কি আছে। তাহলে এই যে এটাকে যখন কি করা হচ্ছে, হুবার করা হচ্ছে, তাহলেই তো এটা আসতেছে। তাহলে এখন কি করতে হবে, হুবার ইফেক্টের কথা দেখতে হবে, যে হুবার ইফেক্টে মূলত থাম্বনেল, এই যে গ্যালারি আইটেম, ট্রানজিশন অপাসিটি 1, এর ব্যাকগ্রাউন্ডটা কে দিল, বের করতে হবে এখন। এই যে গ্যালারি আইটেম হুবার বিজি, এই যে ব্যাকগ্রাউন্ড মনে হয় এটা তাই না, অপাসিটি 0.7,
এই যে কিছু একটা পরিবর্তন হয়েছে নাকি? চলেন আমরা এখান থেকে হোভার থেকে চেঞ্জ করে নিই, যে হোভার আর বিজিতে যদি কেউ ক্লিক করে তাহলে এই যে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ক্যান্সেল হয়ে যাবে। চল তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, ব্যাকগ্রাউন্ডের কালার ছিল আমার এই যে এখান থেকে এটা। তো এটা এখন কমপ্লিটলি পাওয়ার জন্য আমাকে অপাসিটি 100 করতে হবে, তাহলে আমি এটার অ্যাকচুয়াল কালারটা নিতে পারবো। এই যে এটা ছিল, আর আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন চলে যাই হলো এখানে যে ব্যাকগ্রাউন্ড ছিল আমার হ্যাশট্যাগ, এটা কাজ করতেছে না। চলেন ইম্পর্টেন্ট দিয়ে দিই, যেহেতু এটা ওভাররাইট হচ্ছে তাহলে আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে। এই যে দেখছেন, আর অপাসিটি কি দিতে হবে, 0.7 ছিল, আমাকে দিতে হবে 0.9। এই যে একটা সেকশনের ডিজাইন শেষ, আপনারা বাকিগুলো কি আপনি চাইলে এখন অটোমেটিক্যালি করে দিতে পারবেন। এখন পাবলিশ করলেন, যদি এটা সেভ হয়ে যায়, এখন আপনি এটাকে একবার রিলোড দিয়ে দেখতে পারেন, সেভ হয়ে গেছে, রিলোড। ওকে, রেডি হোক, আসছে, দেখেন তো এরকমটা কি চাইছিলাম না আমরা? তাহলে অনেকটা সেম টু সেম আমরা করে ফেলছি। বাকিগুলোর ক্ষেত্রে আমাকে বাকিগুলো সেট করতে হবে এইভাবে, এই যে জায়গায় এখানে নামগুলো চেঞ্জ করে দিতে হবে, মানে সবগুলো এখানে সেম প্রসেসে রাখতে হবে। এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা বলেন, এই সেকশনটা কি সবাই বুঝতে পারছেন? यस স্যার। কারো বুঝতে কষ্ট হচ্ছে এমন কেউ? না স্যার। তাহলে আমরা মানে কি করতে পারি, অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে কাস্টম সিএসএস কি ব্যবহার করতে পারি। একটা স্ট্রাকচারের বিল্ড আপটা এরকম, আমি কাস্টম সিএসএস এর মাধ্যমে স্ট্রাকচারের বিল্ড আপটা চেঞ্জ করতে পারি, কিন্তু নতুন স্ট্রাকচার জেনারেট করতে পারবো না। মানে কোডিং এর মাধ্যমে, সিএসএস এর মাধ্যমে আমি এটা সেটা করতেছি, মানে স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারতেছি, বাট নতুন স্ট্রাকচার কোডিং এর মাধ্যমে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। নতুন স্ট্রাকচার যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এলিমেন্টরের দেওয়া ওই স্ট্রাকচারটাই ফলো করতে হবে। এটা হলো মূলত বিষয়টা। তো এটা আমার হয়ে গেছে মোটামুটি। তাহলে আমাদের এই যেগুলো জিনিস, এই সেকশনগুলো আমরা করতে পারবো। এরপরে কি সেকশন আছে, স্টে উইথ আস বা একটা কন্ট্যাক্ট সেকশন। তো সেটাও খুব সুন্দরভাবে এফেক্টিভলি আমরা কাজটা করতে পারবো। সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ অলরেডি আমার কাছে আছে ডাউনলোড করা। চলেন একটা সেকশন নিয়ে নিই। এই যে সেকশন একটা নিলাম, ওকে। রোল নাম্বার কত দিয়ে যান। এখন এখানে আমার কি দরকার, একটা ব্যাকগ্রাউন্ড দরকার। অ্যাডভান্সে গেলাম না স্টাইলে গেলাম, তাই না? স্টাইলে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, আপলোড করব। এই যে ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে আমার কাছে। ইমেজ আপলোড হয়ে গেছে, ইনসার্ট করলাম, ইমেজ আপলোড হয়ে গেছে। এখন এখানে কি কি আছে একটু খেয়াল করি, চলেন। একটা হেডিং আর একটা প্যারাগ্রাফ, তো এগুলো তো অলরেডি ডিজাইন উপরে করে আসছে, তারপরও চলেন কপি পেস্টই করি। সবসময় মানে ওয়ার্ডপ্রেসে নিজের হাতে কাজ করবো তো ভাল লাগে। ডুপ্লিকেট, ড্রাগ, ড্রপ, কালারটা চেঞ্জ হবে যদিও। প্যারাগ্রাফ, ডুপ্লিকেট, drag and drop, style, color সাদা। এখন আমার দরকার হলো একটা কন্টাক্ট ফর্ম। কি দরকার, একটা কন্টাক্ট ফর্ম দরকার। এখন এরকম কন্টাক্ট ফর্ম কি আমি তৈরি করতে পারবো কিনা, অবশ্যই তৈরি করতে পারবো, কিন্তু কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য আমাকে
এইখানে তেমন কোনো অপশন নেই, আমাকে কি করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হয়, সেটা হলো কন্ট্যাক্ট ফর্ম 7। ঠিক আছে, মানে কন্ট্যাক্ট রিলেটেড যত ইনফরমেশন সেটা কিন্তু কোনো থিম নিজের ম্যানেজমেন্ট করে না, সে প্লাগইনের মাধ্যমে করায়। চলেন একটা অ্যাড নিউ প্লাগইন যাই, এখানে লিখলাম CONTACT কন্ট্যাক্ট FORM ফর্ম, চলে আসবে, এতটুকুতেই চলে আসবে, সমস্যা নেই। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। এখন অ্যাক্টিভেট করে আপনার এই কন্ট্যাক্ট ফর্মে মূলত কি কি লাগবে সেটাও আপনাকে বলে দিতে হবে। যেমন আমি সেটিংয়ে গেলাম, এই যে কন্ট্যাক্ট ফর্ম একটা ডুপ্লিকেট দেওয়া আছে যেখানে সে বলতেছে আপনার কি কি ধরনের কন্ট্যাক্ট ফর্ম লাগবে। যেমন আমি যদি এটা দেখি, এই যে এখন দেখেন এই কন্ট্যাক্ট ফর্মটা কেরকম, এটা ডিজাইন দেখতে হলে আমাকে এখন আগে ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। সেটা কীভাবে, জাস্ট এখানে লেখেন ফর্ম, FORM ফর্ম, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে পোস্ট করে দেন। কন্ট্যাক্ট ফর্ম 7 তো ইনস্টল করা আছে। আচ্ছা, এটা তো রিলোড দেওয়া হয়নি, তাহলে এখন এটাকে কি করতে হবে, রিলোড দিতে হবে। তো অনেকক্ষণ যাবত রিলোড হয়নি, যেহেতু নতুন প্লাগইন ইনস্টল হয়েছে, এটা তার এটার এই পেজে নাই। ওকে, ফাইল রেডি হোক। আল্লাহ, ওকে কন্ট্রাক্ট ফর্ম এই যে এখন এখানে দেখতে পাবেন, ক্লিক করলাম, সিলেক্ট কন্ট্রাক্ট ফর্ম। ওই যে কন্ট্রাক্ট ফর্ম যদি মেক করে রাখেন এখানে পাবেন, কন্ট্রাক্ট ফর্ম 1 ছিল। এই যে দেখেন, ইয়োর নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ, অনেকটা দেখতে এরকম না, নেম, ইমেল অ্যাড্রেস, মেসেজ, সাবজেক্টটা বাদ যাবে। তাহলে আমি এখন কি করলাম, এটাকে কাস্টমাইজ করার আগে আমি এটাকে একটা ইনার সেকশনে রাখি, এটা সবথেকে বেস্ট হবে। তার মানে আমি এখানে একটা ইনার সেকশন রাখবো, ইনার সেকশন, আর আমি আমার এই কন্টেন্টটা ইনার সেকশনে ইমপ্লিমেন্ট করে দেব, তাহলে এটা আমার জন্য সুবিধা হবে। আর দ্বিতীয় ইনার সেকশনটা আমি কেটে দেব, এটা আমার দরকার নাই, এই যেটাকে আমি ডিলিট। ওকে, এখন এটা তো বড় হয়ে গেছে না, এটা দেখতে কেমন অড লাগতেছে না, এটা তো ছোট। আগে দেখবো এটার সাইজ কত, 557 বা 560। তাহলে চলেন আমরা এখন এই যে এই সেকশনটার এখানে আমি মাউস রাখলাম, রেখে এই যে এটার উইথ কত আমি দিয়ে দিলাম 560। দেখেন এটার উইথটা মেনটেন হয়ে গেছে অটোমেটিক্যালি। এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই, যে আমি যদি একটা সেকশনের মধ্যে রাখি বিষয়টা কি হয়, ওই সেকশনকে ছোট করলে বাকিরা অটোমেটিক ছোট হয়ে যাবে, নাহলে আমাকে একজন একজন করে ধরা লাগতো, একে ধরে একে সেন্টার করা লাগতো 560 পিক্সেল, একে ধরে একেও 560, আলাদা আলাদা করা লাগতো। এখন এটাকে আমার করা লাগতেছে না। তাহলে এখানে দেখেন আমরা এখানে কয়েকটা অপশন পেয়ে গেছি, আপডেট করলাম। আপডেট করার পর সাবজেক্ট কি আমার লাগবে, সাবজেক্ট আমার লাগবে না। তাহলে আমি এখন কী করবো জানেন, কন্ট্যাক্ট ফর্মে আমার এখানে দেখেন সাবজেক্ট নামক যে এটা আছে, এই যে এইটা কেটে দিলেই আমার সাবজেক্ট চলে যাবে। এই যে জাস্ট সেভ করে দিলাম, আর এটাকে যদি আমি এখন একবার রিলোড করি আমার সাবজেক্ট চলে গেল। এখন এটা আমার রিয়েল যে এটা এক্সপিরিয়েন্সটা যদি আমি এখন দেখতে চাই, এই যে এটা হলো আমার রিয়েল এক্সপিরিয়েন্স। ইমেজটা কাস্টমাইজ করি নাই না, ইমেজটা নিয়ে কাজ করি না, চলো ইমেজটা নিয়ে হালকা পাতলা কাজ করে ফেলি। ইমেজের অ্যালাইনমেন্ট মেনটেন হয় না, কিছু নাই, স্টাইল, ইমেজ নিছি, পজিশন, সেন্টার, অ্যাটাচমেন্ট দরকার নাই, অ্যাটাচমেন্ট ডিফল্ট, রিপিট, নো রিপিট, সাইজ, কভার, ঠিক আছে। এই হলো আমার ইমেজ। এখন কত হলো, ইমেজটা তো আনছি, ইমেজটা তো কালারাইজ ইমেজ। এখন এইখানে ছিল কি, ইমেজের উপর একটা শ্যাডো ছিল, তাই না, এই যে একটা সেকশন ছিল যেটার অপারচুনিটি 100 করে দিলাম, আর এটার কালারটা আমি সিলেক্ট করলাম, এই কালারটা ছিল।
তাহলে এখন কথা হলো এই কালারটা আনবো কিভাবে? এটার জন্য এখানে একটা কি আছে, অতিরিক্ত সেকশনই আছে, ওভারলে। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, কালার দিবেন, কি কালার দিবেন? এই যে কালার দিলেন, কালারের অপাসিটি কত হবে? আমি বললাম যে ভাই 9 দিব, আমি 90। দেখেন তো কালার পড়ে গেছে, শেষ। আপনার ব্যাকগ্রাউন্ডটা মেনটেনেন্স হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা একবার দেখে নেন, আগে যেটা ছিল এখন যেটা দেখেন। ঠিক আছে, এখন প্রবলেমটা হলো যে আমার এই নেম আর এই নেমগুলো চেঞ্জ হবে, তাই না? তো সেটা করা একবারে সহজ। এটা এখন কাস্টম সিএসএস চলে যাব, শেষ। কাস্টম সিএসএস গেলাম, এই যে ইউর নেম, পরবর্তীতে লেভেল আছে। তা আমি এখন কি করব, এখানে আমার এই জিনিসগুলো চেঞ্জ করব। যেখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা তো আমার দরকার নাই। এই যে এখন খালি ক্লাস নেমটাকে কপি করলাম, কপি করে আমি আগে কাস্টমাইজারে গিয়ে চেক করব, এটা একবার রিলোড দিই ভালো হবে, কারণ এখানে তো এখন ওই অপশনগুলো বের হয়নি, আসে নাই। বলা থাকলাম দেখে সময় হলে করবা না, আমরা প্রবাদারি করতে পারবো না, যেমনি পারি আমি তেমনি করবো। দয়া করে কথা বলার দিন ওকে, এই যে অ্যাডিশনাল সিএসএস গেলাম, আগে দেখি ফুটার বার আনছে কিনা, চলে নিয়ে আসছে না। এখন চলেন, এখন এখানে আমি কি করলাম, ডট ক্লাস নেমটা দিলাম, দেওয়ার পর আমি এখানে বললাম যে BACK ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ইম্পর্টেন্ট দিলেও এটা কি হচ্ছে না, ট্রান্সপারেন্ট হচ্ছে না। তাহলে আমাকে এখন কি করতে হবে, ট্রান্সপারেন্ট যেহেতু হচ্ছে না, তাহলে আমার এটা এখন অপশনাল কিছু দেখতে হবে। এই যে এখন বলতে হবে যে এখানে আবার ইনপুটও আছে, তাই না? তাহলে আমাকে এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে আমরা কি করি, ওই যে গ্রুপ সিলেক্টরের কাজ করি না, এই যে এখানে এখন ইনপুট। এখন দেখেন তো হইছে, এখন কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন বর্ডার নিয়ে কেস করতে পারবো না, বর্ডারও তো কাস্টমাইজ করতে পারবো। বর্ডার 1px সলিড হ্যাশট্যাগ গ্রে কালার, যে ওদেরটা কি ছিল, ট্রিপল 9 কালার ছিল। তো চলেন হ্যাশট্যাগ 999, এই যে বর্ডার রেডিয়েশন 5 পিক্সেল। দেখেন তো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখন প্রবলেমটা কি, ওই যে ইউর নেমটা উপরে, লেভেল ট্যাগগুলো উপরে, আমি এখন চাচ্ছি লেভেলটা ভিতরে থাকুক। তার জন্য আমাকে এখানেই কাস্টমাইজ করতে হবে। কোথায়? কন্ট্যাক্ট ফর্মে গিয়ে। কন্ট্যাক্ট ফর্মে আমার এখানে লেভেল হবে না, এখানে হবে কি, প্লেস হোল্ডার। সেটা কিভাবে লিখবেন, এই যে এখানে একটা জিনিস খেয়াল করি, যদি একটু দেখি, কন্ট্যাক্ট ফর্ম কাস্টমাইজ, এখানে যদি কাস্টমাইজ করতে হয় তাহলে কিন্তু আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। লেভেল আর হবে না, এখানে হবে প্লেস হোল্ডার। দাঁড়ান, কন্ট্যাক্ট ফর্ম 1 প্লেস হোল্ডার কীভাবে নেবেন, এটা এখন একটু জেনে নেন যে কীভাবে প্লেস হোল্ডার নেওয়া যায়। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে চলে আসে, যদি কোথাও প্লেস হোল্ডার লাগে, এই যে টেক্সট ইউর নেম প্লেস হোল্ডার। সেটা আমি কপি করলাম, কপি করে আমি এখন আমার ইয়াতে চলে গেলাম, এই যে এখানে লিখতে হবে ইউর নেম স্পেস দিয়ে প্লেস হোল্ডার। এখন কি লিখবো, ইউর নেম। এখন আমার কি লেভেল আর লাগবে, লেভেলটা এখন কেটে ফেলে দেব। এখন একটা দিয়ে যদি আমি দেখি যে একটা কাজ করতেছে, তাহলে আমি এখন বাকিগুলো কি করতে পারবো, নিজের মতো চেঞ্জ করতে পারবো। দেখি একটা কাজ করে কিনা, এই যে এটাই তো না, সেভ হোক, সেভ হয়েছে। চলো এটাকে রিলোড করি।
দেখেন তো ইউর নেম ভিতরে চলে আসছে না? আর কি কাস্টমাইজ করার প্রয়োজন আছে এটার? যেটা অটোমেটিক চলে আসে সেটা আর কাস্টমাইজ কি করব? সেম টু সেম ইউর ইমেল। চলেন এখানে PLACHOL প্লেস হোল্ডার ইমেল। আচ্ছা আচ্ছা অ্যাটেন্ডেন্স দিয়ে যান। আমিও এখানে শেষ করে দিচ্ছি, আমি আর রাখবো না। সেভ করে নিছি, এখন রিলোড করেন। ইওর ইমেলটা এখন বাইরে ছিল, এখন সেটা কোথায় চলে আসবে? ভিতরে চলে আসবে। এমন করে আমরা চাইলে কি ইওর মেসেজও চেঞ্জ করে ফেলতে পারবো। সাবমিট বাটন এখান থেকে এখানে নিয়ে আসতে পারবো, সব ধরনের কাস্টমাইজ আমরা এখানে করে ফেলতে পারবো। তো এই হলো মূলত একটা ওয়েবসাইট কিভাবে আপনি খুবই সহজে কি দিয়ে করতে পারেন, আপনি পেজ বিল্ডারের মাধ্যমে করতে পারেন। এখন আপনাদের হোমওয়ার্ক হলো যে পেজ বিল্ডারের ভিতরে কি কি ধরনের ফিচার তারা ইমপ্লিমেন্ট করে, এই যে এখানে কত ধরনের ফিচার আছে এইগুলো নিয়ে রিসার্চ করতে বসা। এই যে এখানে বেসিক অ্যাডভান্স যত রকমের রিসার্চ আছে সবগুলো কি করা, রিসার্চ করা নিজেদের থেকে। কতগুলো আছে, ফেসবুক পেজ, ফেসবুক ইমপ্যাক্ট, কত কিছু আছে। তো এগুলো সবগুলো রিসার্চ করবেন নিজেরা, সবগুলো নিজেরাই বের করে অ্যাট্রাকটিভ কিছু ডিজাইন করে নিয়ে আসবেন। আর আপনাদের ঈদের ছুটি, আগামী শনিবার আপনাদের আবার ক্লাস হবে, ঠিক আছে? আর অ্যাটেন্ডেন্স না, ওকে।